আমরা যোগ দিয়েছি আমাদের নিয়মিত আয়োজন চলমানে এবং চলমান নেক্সাস টিভির যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আমরা চলমান বিষয় নিয়ে আলাপ করি। এই মুহূর্তে আড্ডার চলমান বিষয় হচ্ছে ইলেকশন, এবং এই ইলেকশনকে ঘিরে, নির্বাচনকে ঘিরে আমাদের কাছে প্রচুর প্রশ্ন এবং অনেক উত্তর। এবং রাজনৈতিক দলগুলো যেটা করেছে সেটি হচ্ছে তারা ইশতেহার প্রকাশ করেছে, যদিও অনেক দেরিতে। তফসিল ঘোষিত হয়েছে বহু আগে, কিন্তু এই ইশতেহার ঘোষিত হচ্ছে অনেক পরে, এই কারণে যে ইশতেহার আসলে প্রচারণার অংশ। ফলে প্রচারণার তারিখ যেহেতু অনেক পরে নির্ধারণ করা হয়েছে, রাজনৈতিক দলগুলো অনেক পরে এসে ইশতেহার দিয়েছে, যে কারণে এই ইশতেহার পড়ে বোঝা এবং বুঝে সিদ্ধান্ত নেওয়া সাধারণ কম শিক্ষিত যারা ভোটার আমার মতো তারা অনেক কিছু বুঝতে পারছে না। এবং এটা বোঝার জন্যই আমরা এই অনুষ্ঠানে দুজনকে আমন্ত্রণ জানিয়েছি। তাদের মধ্যে একজন আমার অতি ঘনিষ্ঠ ছোট ভাই ডাক্তার সায়ন্ত সাখাওয়াত। তার একটা পরিচয় আছে, সে সাধারণ সম্পাদক G9, কিন্তু আমি তো সবসময় চিন্তা করি সে আমার দন্ত চিকিৎসক। আর তার পাশে বসে আছেন মনিরা শারমিন, আমার আরেক ছোট বোন। সে আমার আরেক ছোট ভাইয়েরও ছোট বোন, এবং সে যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি, তাদের নির্বাচন পরিচালনা কমিটির সচিব। এবং এই দুজনকে আমরা আজকে এখানে পেয়েছি যেহেতু তাদের ম্যানিফেস্টো, তাদের এই নির্বাচনী প্রচারণা এইসব নিয়ে প্রশ্ন করব, এবং এই ম্যানিফেস্টোর ছোট বড় যেসব অসঙ্গতি আছে কিংবা যেগুলি পড়ে বুঝি নাই সেগুলি নিয়ে প্রশ্ন করবো। এবং আপনারাও চাইলে ইউটিউবে সরাসরি আমাদের সঙ্গে যোগ দিতে পারেন নেক্সাস টেলিভিশন লাইভ, @নেক্সাস টেলিভিশন লাইভ এই ইউআরএল-এ, অথবা ফেসবুকে সরাসরি খোঁজ দিতে পারেন নেক্সাস টিভি ডিজিটাল বিডি এই ইউআরএল-এ। চলুন তাহলে আমরা প্রশ্ন শুরু করি। কাকে দিয়ে? বড়কে দিয়ে প্রশ্ন শুরু করা যাক। মনিরা বয়সে বড়, দলও মনে হয় একটু বড়। ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, আপনারা একটা চমৎকার ম্যানিফেস্টো দিয়েছেন, ছবি কম কথা বেশি, কারণ আরেকটি দলে আমরা অনেক ছবি পেয়েছি, ছবিগুলো ভারতীয়। তো আপনাদের দলের ম্যানিফেস্টোতে ভারতীয় ছবি আছে কি? প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই, এবং আমার সঙ্গে আলোচনায় শারমিন আছে, এবং যারা শুনছে সবার জন্য শুভেচ্ছা রইল। এবং প্রথমে একটু বলে দেই যে আপনার প্রশ্নে যেহেতু আপনার ছোট ভাইকে আপনি আমার দল বা আপনার দল এভাবে বলছেন, আমার দল, আমার সমর্থিত দল, একটু ক্লিয়ার করে নিলাম এই জন্য। না হলে মনিরা শারমিন হলো একটা দলের নেতা, আর আমি একটা দলকে তাদের ভালো উদ্যোগকে সমর্থন করি। সুতরাং আমার দল বলতে ওই অর্থে যেন কেউ না নেয় যে আমি বিএনপির কোনো নেতা। মাঝে মাঝে ভালো পরামর্শ দেয়, আমরা বিএনপির ভালো উদ্যোগকে সমর্থন করি এবং একটা বেটার বিএনপি চাই, সেজন্য বিএনপিকে উৎসাহিত করা যতটুকু সম্ভব। এনিওয়ে, তো বিএনপির যে নির্বাচনী ম্যানিফেস্টো, আপনার যে প্রশ্নটা ছিল যে বিএনপির নির্বাচনী ম্যানিফেস্টোতে শুরুতে তারেক রহমানের একটি ছবি আছে, এবং তার টেক্সটের মধ্যে এই বিভিন্ন রকমের যে জামাত ইসলামের ম্যানিফেস্টোতে যে ছবি আছে সেরকম কোনো ছবি ব্যবহার করা হয়নি। আর ছবি ব্যবহার করা হলো বিএনপি দীর্ঘদিনের অভিজ্ঞ একটি রাজনৈতিক দল, তারা জানে একটি ম্যানিফেস্টোতে ম্যাচ করে এবং বিতর্কহীন কি ছবি কোথায় ব্যবহার করতে হবে, হয়তো সেভাবেই করতো। কিন্তু জামায়াত ইসলাম, যারা ইন্ডিয়ার বিরুদ্ধে সারাক্ষণ একটা বিদ্রোহী মনোভাব নিয়ে তাদের প্রকাশটা ঘটায়, যদিও তাদের আমির ভারতের কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক করে আসেন, দীর্ঘদিন সেটা গোপন রাখেন, কারণ ওই কূটনীতিক এটা প্রকাশ করতে নিষেধ করেছিল, আর মুখে বলেন ভারত বিরোধিতা। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সাহেব একটা ভালো কথা বলছেন যে তাদের দাড়িপাল্লার এক পাল্লা দিল্লিতে আর এক পাল্লা ওয়াশিংটনে, সুতরাং তার আসলে কোন দিকের এটা বোঝা মুশকিল। একই রকমভাবে ম্যানিফেস্টোর কথা যেহেতু তুলছেন, ওইখানে অন্তত 6টি ছবি, যেটা প্রথম আলোতে সাংবাদিক নাদিম সাহেব যে আর্টিকেলটা লিখেছেন সেইখানে একদম তথ্যপত্র সহ বয়ান করেছেন যে একজন চিকিৎসক তিনি একটু শিশুকে চেক আপ করছেন, সেটা ভারতের একজন নারী চিকিৎসকের ছবি। একটি কালচারাল অনুষ্ঠানের একটা ছবি আছে, কালচারাল প্রোগ্রামের, যেখানে তবলা বাজাচ্ছে, সেই তবলা বাদক আবার ধুতি পরা। আবার ওই যে নারীদের ছবি দেয়া হচ্ছে, কর্মজীবী নারীরা তো হিজাব পরা না, জামাত তো হিজাবে বিশ্বাসী, তাদের নারীদের হিজাব পরায়, আর ভারতের কালচারাল ছবি ব্যবহার করে হিজাব ছাড়া। তারপরে প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের যেটা ব্যবহার করেছে সেটা ভারতীয়, রাখাল গরু নিয়ে হেঁটে যাচ্ছে সেটা ভারতীয়, এ কর্মজীবী নারীদের। এখন কথা হচ্ছে গরুটা ভারত থেকে আসলো, সেই গরু ভারতীয় নাগরিক,
সেটা ভারতীয় নাগরিক গরু, এটা তো বাংলাদেশি আচ্ছা, গরু যাই না। হোক, এখন আসেন এই যে আমি যেহেতু আপনার সমর্থিত প্রসঙ্গটা দলের ম্যানিফেস্টোতে আসি। তুলেছেন, আর দুইটা বাক্যে শেষ করি। সেটা হচ্ছে জামায়াতে ইসলাম ভারতীয় এই ছবিগুলো ব্যবহার করলো কেন? ওরা স্মার্ট, আধিপত্যবাদী স্মার্ট। একটা হচ্ছে যদি এটা মনে করে যে ভারত না, ছবিগুলো তাদেরকে, সুন্দর। ভারত বাংলাদেশে এরকম সুন্দর ছবি আছে এবং জামাত না, ইসলামের নাই, অনুগত অনেক ফটোগ্রাফার আছে, শাহরুখ খান তো বাংলাদেশি না, তাদের পন্থী। শাহরুখ খানের ছবি এখানে গরুটা তাই না? শাহরুখ খানের মতো। ওকে, বাংলাদেশে এরকম সুন্দর গরু আছে, যদি তাদের ফটোগ্রাফারকে দিয়ে তুলিয়ে অথবা বাংলাদেশের যেটা সেটা দিত, আরো সুন্দর ছবি দিতে পারত। এক, দুই হলো তারা যে এইখানে যে একটা আছে, এর যে ক্রেডেনশিয়াল দিতে হয় অথবা তার অনুমতি নিতে হয়, সেই নর্মসে একটা দল জানে না, অথবা তারা ভারতকে একটা মেসেজ দিতে চেয়েছে যে আমরা তোমাদের বিরোধিতা যাই করি, আমরা তোমাদের যে এখানে যে কালচারাল অ্যাগ্রেশন যেটা চালাইতা সেটা অব্যাহত থাকবে, আমরা এই ব্যাপারে আপত্তি করব না, দেখো তোমাদের ছবি আমরা প্রচার করছি। অথবা তাদের টিমে যতই তারা বলুক যে যোগ্য অভিজ্ঞ পিএইচডি এনেছে, সেই রকম অভিজ্ঞ টিম তাদের তৈরি হয়নি। আমি তো একটা ভুলই করেছি মনে হয় যে আপনারা ঠিক আছে, এবার বলেন, আসেন আপনারা শুরুতে বলেন আমার সমর্থিত দলের কোনটা কি জানতে চান? বলা আছে যে আপনারা সাংবিধানিক সংস্কার করবেন। তো সাংবিধানিক সংস্কারের যে বিষয়গুলো আপনারা বলেছেন, সেখানে কিছু কিছু সাংবিধানিক সংস্কার আছে যেটা গণভোটেই আছে, ফলে এটা তো ম্যান্ডেটরি হয়ে যাবে গণভোটে যদি হ্যাঁ হয়। তার মানে আপনারা গণভোটে না হলেও এই সংস্কারগুলি করবেন, তাই তো? বিষয়টা এখানে বিএনপি তার পজিশন আরও আগেই ক্লিয়ার করেছে। বিএনপি ম্যানিফেস্টোর দিনও বলেছে, যেহেতু দীর্ঘদিনের পুরনো রাজনৈতিক দল, তাদের একটা ধারাবাহিকতা থাকে। তাদের ধারাবাহিকতা শুরু হচ্ছে জিয়াউর রহমানের 19 দফা, তার কন্টিনিউশন হচ্ছে বেগম খালেদা জিয়ার ভিশন 2030, তার কন্টিনিউশন হচ্ছে তারেক রহমানের তত্ত্বাবধানে যে রাষ্ট্র মেরামতের 31 দফা সেটা, এবং এই 31 দফায় রাষ্ট্র মেরামতের সংস্কার সংক্রান্ত মেজরিটি অংশটা এর মধ্যে আছে। সেটা বিস্তারিত না থাকুক, হেডলাইনে থাকুক, কোনো না কোনোভাবে আছে। এই যে 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী থাকবে না, এটা প্রথম লিখিত আকারে এইভাবে বিএনপি দাবি করেছে, প্রকাশ করেছে। এখন ঐকমত্য কমিশনে গিয়ে যখন এই সংস্কার নিয়ে আলোচনা হয়, তখন দেখা গেছে তার অনেকগুলোই বিএনপি এটা আগেই অঙ্গীকার করেছে, তার সঙ্গে কিছু ডালপালা যুক্ত করেছে এরা, অথবা কিছু ডালপালা ছেটে দিয়েছে। সেই অবস্থায় বিএনপির বিষয়টা হচ্ছে তাদের যে 31 দফা, তার মধ্যে যেগুলি এই ঐকমত্য কমিশন, সংস্কার কমিশনেও আছে, এইটার সঙ্গে ম্যাচ করে, সেটা তাদের অগ্রাধিকার। তারপরে হচ্ছে তাদের এখানে ওই ঐকমত্য কমিশনের বা হেনা ভোটে ওর মধ্যে নেই, কিন্তু তাদের 31 দফায় আছে, সেটা সেকেন্ড অগ্রাধিকার। থার্ড অগ্রাধিকার হবে গিয়ে যেটা তাদের 31 দফায় এবং কমন পড়েছে, এই দুইটা হওয়ার পরেও কিছু প্রস্তাবনা আছে যেটা তারা নোট অফ ডিসেন্ট ছিল, একমত হয়নি, কিন্তু জাতির প্রয়োজন মনে হলে পরে। সাংবিধানিক সংস্কারে আপনারা অনেকগুলি পয়েন্ট দিয়েছেন, 35টি পয়েন্ট রয়েছে শুরুতেই, এবং এই 35টি পয়েন্টের মধ্যে প্রথম যেটি আছে সেটি হয়েছে যে অগ্রাধিকারের বিষয়টি, যেটি আপনি ব্যাখ্যা করেছেন। কিন্তু তারপরেই আছে সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস, রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে সংবিধানে পুনঃস্থাপন করা হবে। কিন্তু গণভোটে কিন্তু এই বিষয়টি উল্লেখ করা হয়নি। গণভোটে নাই বলেই তো বিএনপি নির্বাচনী ম্যানিফেস্টোতে আলাদা করে এনেছে। তারা তো বলেছে এটা কিন্তু ঐকমত্য কমিশনের প্রধান যিনি আলী রিয়াজ, তার এবং প্রধান উপদেষ্টা দুজনেরই বক্তব্যটা শুরুতে এরকম ছিল যে সংস্কার বিষয়ে ঐকমত্য কমিশনের সব রাজনৈতিক দলগুলো যে বিষয়গুলোতে একমত হবে সেটা যাবে হচ্ছে গিয়া গণভোটে, আর যেগুলিতে আর না করেনি, সেজন্যই বিএনপি সেই গণভোটে আপনারা রাজি হলেন কেন? আর তারপরে আবার এটা যোগ করার চেষ্টা করছেন। সেটার উত্তর আর একটা, এইটা আগে বলে নেই। কিন্তু বিএনপি বলেছে যে ওইখানে যারা একমত যা হয়েছে, এর বাইরেও তাদের 31 দফায় বা নিজস্ব ম্যানিফেস্টোতে যেগুলো থাকবে, তাদের যেহেতু ওই কমনলি ওইখানে যাওয়ার সুযোগ নেই, তারা নির্বাচনী ইস্তেহারে দিবে। এই ইস্তেহার জেনে জনগণ যদি বিএনপিকে রায় দেয়, তাহলে বিএনপির ধরে নিতে হবে জনগণ তাদের ইস্তেহারের পক্ষে রায় দিয়েছে, ওই গণভোটের পক্ষে না। আবার পাশাপাশি যদি গণভোটে হ্যাঁ যুক্ত হয়, এবং হ্যার পক্ষে বিএনপি কেন বলল, কারণ হচ্ছে গিয়ে এই গণভোটের শতকরা 90% বিএনপি আগে থেকেই একমত। 10% একমত নয়, কিন্তু সেই 10%র জন্য বিএনপি যদি হ্যার পক্ষে না থাকে, তাহলে এই 90%-র বিপক্ষে দাঁড়ানো হয়, এবং বিএনপি সংস্কারের বিপক্ষে এরকম একটা পোট্রে সবাই চালাতে থাকে। সেজন্য তাদের হ্যার পক্ষে অবস্থান নিতে হয়েছে। আমরা প্রথম একটি পয়েন্টে আপনার মীমাংসাটা পেয়েছি। মনিরা শারমিন,
আপনারাও একটা চমৎকার ম্যানিফেস্টো বানিয়েছেন। ম্যানিফেস্টোটা বেশ কঠিন, মানে ফ্লেশ কিনকেড ইন্ডেক্স নামে একটা কোনো কিছু লিখলে পরে সাধারণ মানুষ যাতে বুঝতে পারে সেটার একটা ইন্ডেক্স আছে। সেখানে বলা আছে যে অন্তত 8th গ্রেড পর্যন্ত, মানে ক্লাস 8 পর্যন্ত পড়েছে এরকম ব্যক্তি যদি কোনো লেখা বুঝতে পারেন তাহলে সেটা সহজ, আর যদি এর চেয়ে বেশি পড়াশোনা করতে হয় তাহলে সেটা কঠিন। কিন্তু আপনাদের ম্যানিফেস্টোটা বেশ কঠিন, মানে পড়তে গেলে অনেক টেকনিক্যাল টার্মস আছে, অনেক হিসাব আছে, অঙ্ক আছে, অনেক ধরনের তথ্য আছে যেগুলি বুঝতে গেলে যথেষ্ট পড়াশোনা করা থাকতে হবে। আপনারা কি ম্যানিফেস্টোটা শুধু শিক্ষিত লোকদের জন্য লিখেছেন, মানে যাতে এটা আপনারাই বুঝিয়ে বলতে পারেন কিন্তু পড়লে কেউ সহজে বুঝবে না? না, এটা হ্যাঁ মানে কিছু টেকনিক্যাল টার্ম আছে, এটা কিছু মানে অনেক, হ্যাঁ বেশ ভালো, কিছু মানে টেকনিক্যাল বোঝা যায় যে আপনারা অনেক পড়াশোনা করেছেন, কিন্তু যে লোক ভোট দিবে সে তো তার জন্য বোঝা বেশ কঠিন। এখানে হচ্ছে বিষয়টা হলো, আমি ইশতেহারের ব্যাপারে যদি বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের যারা নেতৃত্ব আছে, যারা আসলে নির্বাচনে অংশগ্রহণ করছেন, তো তারা আসলে দুই ধরনের ইশতেহার, এটা হচ্ছে আমরা জাতীয়ভাবে আসলে এই ইশতেহারটা দিয়েছি এবং প্রত্যেকটি আসন ভিত্তিক কিন্তু প্রত্যেক যারা আসলে প্রার্থী তাদের কিন্তু এক ধরনের ইশতেহার আছে, সেটা তো তাদের তাদের পার্সোনাল পার্সোনাল প্রতিশ্রুতি, তাদের এলাকা ভিত্তিক সেই এলাকার চাহিদা অনুযায়ী। তো সেই জায়গা থেকে যে ন্যাশনাল ইশতেহার, সেই জায়গা থেকে আমরা খুব কম সময়ে ইশতেহারটি বানিয়েছি এবং এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে হ্যাঁ বেশ কিছু টেকনিক্যাল টার্মস আছে, সেটা গ্রাফ, হ্যাঁ রীতিমতো গ্রাফ আছে, লাইন গ্রাফ আছে, বার গ্রাফ আছে। আর এটা বুঝতে গেলে কিন্তু এক ধরনের পড়াশোনা থাকতে হবে। না না, আমি একমত, এটার সাথে একমত। সেই জায়গা থেকে আমাদের যারা আসলে মাঠ পর্যায়ে কাজ করবেন, তো তারা আসলে এই জিনিসগুলো ডিবাঙ্ক করবেন বলেই আমরা, মানে তারা বুঝিয়ে বলতে পারবে। তাহলে মাঠ পর্যায়ে যারা কাজ করছেন সেখানে আপনারা এই ধরনের শিক্ষিত ছেলে মেয়েদেরকে দিয়েছেন সবাইকে? আমাদের তো যারা আসলে সেন্ট্রাল মেম্বার, তারা তো আসলে মোটামুটি এই জায়গাগুলোতে চেষ্টা করছেন আর কি। এখন বিষয়টা হচ্ছে যে যেই টেকনিক্যাল টার্মসের কথা বলছেন, যে গ্রাফের কথা বলছেন, যে বার চার্টের কথা বলছেন, সেগুলো তো আসলে বিস্তারিতভাবে ওইটা বুঝিয়ে এক ধরনের ওই জায়গাটা খোলামেলা হিসাব নিকাশ করে বলা হয়েছে। কিন্তু এই জায়গা থেকে মেইন যে যদি বলি যে আমাদের কিন্তু 36 দফা আছে, সেইখানে কিন্তু সেটা বেশ সহজভাবে আপনারা লিখেছেন 36 দফা, কিন্তু ভেতরে পড়তে গেলে তো আমরা ওই 36 দফার ব্যাখ্যা পাচ্ছি। তবে আমি যদি বলি যে ওই ব্যাখ্যা যখন পাচ্ছেন তখন তো স্বাভাবিকভাবে সেখানে আসলে ধরেন অর্থনীতির জায়গাটা, ব্যাংকিং এর জায়গাটা, তারপরে শিক্ষার জায়গাটা, এটা হচ্ছে আমাদের আসলে যারা এই ব্যাপারগুলোতে স্পেশালিস্ট, তারা তো তাদের আসলে ইনপুট সেখানে দিয়েছে। সুতরাং এখানে 36 দফার কথা যদি বলি, সেখানে যেভাবে করে আসলে সহজ ভাষায় বলবার চেষ্টা করা হয়েছে ইন আ ব্রড সেন্স, তো সেই জায়গা থেকে আমার মনে হয় সেটা হয়তো লোকে বুঝতে পারবে। যথেষ্ট হোমওয়ার্ক করেছেন আপনারা, চমৎকার লিখেছেন। আপনাদের শুরুতে আপনারা লিখেছেন মুক্তিযুদ্ধের পর 55 বছর কাঙ্ক্ষিত রাষ্ট্র হয় নাই, এরকম বলেছেন। তারপর বলেছেন যে আপনারা একটা নতুন রাষ্ট্র ব্যবস্থা তৈরি করবেন। তো কাঙ্ক্ষিত যে রাষ্ট্র, সেটা তো মানুষের আকাঙ্ক্ষাই ছিল, সেটা পূর্ণ না করে আপনারা নতুন রাষ্ট্র কেন তৈরি করতে চাচ্ছেন? মানুষের ওই আকাঙ্ক্ষা হইতে পূর্ণ হয় নাই, ওইটাই পূর্ণ না করে আপনারা আরেকটা আকাঙ্ক্ষা কেন পূরণ করতে চাচ্ছেন? এটা আপনি তো অন্য, মানে এটা তো আপনার মতো করে আপনি ব্যাখ্যা না, আপনি দিয়েছেন ওইখানে আপনারা সাম্য বলেছেন, তাই না? মুক্তিযুদ্ধের যে মূল আকাঙ্ক্ষা ছিল ওটা আপনারা লিখেছেন, আমি ছোট করে প্রশ্নটা করেছি। না ওটাই, তাহলে ওই আশাগুলি পূর্ণ না করেই কেন আপনারা নতুন আরেকটা রাষ্ট্র ব্যবস্থার কথা বলছেন? সেকেন্ড রিপাবলিক এই শব্দটা আছে আপনাদের। দেখেন এখানে ওইটা ব্যাপারটা আপনি একভাবে ব্যাখ্যা করছেন, ওই কথাটা যদি আপনি প্রশ্ন করছেন, আমি এখন ব্যাখ্যাটা যদি করি, সেটা হচ্ছে 55 বছরে আমরা যে রাষ্ট্র ব্যবস্থা চেয়েছিলাম সেটা আমরা আসলে পাইনি। সুতরাং সেই জায়গা থেকে তো আমাদের শুরু করতে হচ্ছে, না হলে তো সেই মুক্তিযুদ্ধের যে কথাগুলো, সেটা সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, সেই কথাগুলোই তো আবার আসতো না যদি আসলে 55 বছরে আমাদের এই জার্নিতে আমরা যেরকম রাষ্ট্র চেয়েছিলাম সেটা যদি পেয়ে যেতাম। নতুন রাষ্ট্র তো ওই একই আকাঙ্ক্ষাই বাস্তবায়ন করবে অবশ্যই, কারণ না হলে তো সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার আসতো না। সেই রাষ্ট্রই নির্মিত হচ্ছে। হ্যাঁ, সেই রাষ্ট্রই নির্মিত হচ্ছে, কিন্তু সেটা যেটা কাঙ্ক্ষিত সেটা তো পূরণ হয় নাই। সুতরাং এখন আমাদের এই কম্পোনেন্টগুলোর উপর ভিত্তি করে আমাদের যে রাষ্ট্রকল্প, সেটাই আমরা দেখাতে চাচ্ছি। আরেকটা প্রশ্ন করে আরো কয়েকটা প্রশ্ন করতে পারি, আপনি খুব দ্রুত উত্তর দিচ্ছেন, এটা আমাকে বেশ হেল্প করছে। জুলাই সনদ গণভোট করে বাস্তবায়ন তো হবে এবং বাস্তবায়নের দায়িত্ব তো সংসদকেই দিয়েছে, কিন্তু এটার জন্য আপনারা বলেছেন আবার একটা কমিশন করবেন। তো জুলাই সনদ তৈরি করার জন্য একটা কমিশন হয়েছিল, বাস্তবায়নের জন্য আরেকটা কমিশন হবে। সংসদ নিজে এটা বাস্তবায়িত করবে না, তার যে প্রশাসন যন্ত্র এবং রাষ্ট্রযন্ত্র সেটাকে ব্যবহার করে, নাকি কমিশনের মাধ্যমে বাস্তবায়ন করবে, এটা আপনারা চান?
তখন কি আবার একজন দ্বৈত নাগরিক এসে কমিশনের প্রধান হবেন কিনা? আসলে আমার প্রশ্ন সেটা। না, দ্বৈত নাগরিক তো আসলে কমিশনের প্রধান হবে কিনা এটা তো আসলে মানে অনেক কিছুর উপর ডিপেন্ড করছে। জানতে চাওয়া আর কি, হ্যাঁ। পরবর্তী কমিশন সরকারে শুনলেই কেমন জানি মনে হয় যে বিদেশ থেকে এলো উড়ে। আমার তো আবার সংসদ সদস্য শুনলেও দ্বৈত নাগরিকত্বের কথা হ্যাঁ, মনে হয়, সেজন্যই ঋণ জিজ্ঞেস খেলাপির কথা করেছি, মনে হ্যাঁ, হয়, এই সেজন্যই জন্যই জিজ্ঞেস আর কি। করেছি। আপনারা তো দ্বৈত নাগরিকদের সংসদ সদস্য নির্বাচন করতে দিতে চান না, তাই না? আমিও চাই না, আমিও মনে করি আমার যে ওই এটা জন্য ঠিক না। সংসদ সদস্যের কথা মনে হলো, ঋণ তো খেলাপির এই কথা জন্যই মনে হয়। কমিশন এটা জিজ্ঞেস করেছে হ্যাঁ, যে আপনারা যখন কমিশন করবেন তখন কি কেউ এরকম বসবেন না? না, আমরা যেরকম দ্বৈত নাগরিকত্ব সংসদে চাই না, সংসদে যেরকম ঋণ খেলাপি চাই না, সেরকম অবভিয়াসলি পরবর্তী সরকারের উপর এটা অনেক বেশি ডিপেন্ড করবে যে সেই সরকার আসলে কমিশন কাদের দিয়ে আসলে চালাতে চায়। তো নির্বাচিত সরকারের হাতে আসলে এই ক্ষমতাটা অনেক বেশি থাকবে। তো এটা তো আসলে পারপাসিভলি আসলে কেউ দ্বৈত নাগরিকত্বকে আমরা দায়িত্ব দিয়েছি এই সময়, ব্যাপারটাও তো এরকম না। কমিশনটা আপনাদেরই চাওয়া, জামাত ইসলাম বলে না, অন্যরা বলে না, কমিশন দেখেন, কমিশনের ব্যাপারটা কিন্তু অন্যরকম। কমিশন কেন, এই যে দেখেন বারবার করে একটা ইন্ডিপেন্ডেন্ট বডির উপরে আমাদের নির্ভর করতে হচ্ছে, এটা আমি বলবো যে আমাদের এই গত 17 বছরের এক্সপিরিয়েন্স বলবো, এবং আমি যদি বলি তারও আগে 3 জোটের রূপরেখা যেভাবে করে ফেল করেছে, এই ট্রমাটা আমাদের মধ্যে আছে অনেস্টলি। তো সেই কিন্তু এই জায়গা থেকে নতুন সংসদ তো আর সেই আস্থাহীনতার জায়গায় নাই, কারণ এই সংসদ তো আপনারাই, না, এই যাদের উপর আস্থা আছে, তো না, এই তাদের কেন কমিশন লাগবে? না, দেখেন এই সংসদ তো শুধুমাত্র আমরাই না, দেখেন নির্বাচিত সরকার, আমি যদি বলি যে কিন্তু সবাই তো জুলাইয়ের পক্ষে। জুলাইয়ের পক্ষে, কিন্তু দেখেন আমরা যখন বিএনপির ইশতেহার দেখলাম, সেখানে কিন্তু আমরা অলরেডি দেখলাম যে একটা সেলফ কন্ট্রাডিক্টরি ব্যাপার। তারা কিন্তু জুলাই সনদে, আপনি এটা পয়েন্ট আউট করতে পারেন, আমি হয়তো মিস করে গেছি, আপনি বলেন কোথায় সেলফ কন্ট্রাডিকশন। আমি কন্ট্রাডিকশনটা আমি জাস্ট ইন্ডিপেন্ডেন্টলি বলছি, আপনি মানে জাস্ট কথার প্রসঙ্গে। সেটা হচ্ছে যে দেখেন জুলাই সনদে আমরা যেটা বললাম যে ভোটের অনুপাতে এটা উচ্চ কক্ষ হবে, কিন্তু সেখানে কিন্তু সেই জুলাই সনদে কিন্তু সবাই মানে খুবই আয়োজনের মাধ্যমে সিগনেচার করা হলো জুলাই সনদে, কিন্তু তারপরে আমরা দেখলাম বিএনপির ইশতেহারে সেটি তারা বলছে তারা আসন অনুপাতে করবে। এবং এখানে কিন্তু আমি একটু বলে নিই, সেটা হচ্ছে যে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে বিএনপির ইশতেহারে ঠিক তারা তাই দিয়েছে যেটা আসলে ঐকমত্য কমিশনে, আমি সালাউদ্দিন ভাই যখন আসলে কথা বলছিলেন বিএনপির পক্ষ থেকে রিপ্রেজেন্ট করছিলেন, সেখানে তাদের যে ব্যাপারটাতে মানে নোট অফ ডিসেন্ট ছিল, সুতরাং তাদের মতো করে হ্যাঁ। কিন্তু এখানে তাহলে যেভাবে করে আমরা আপনার সাথে আরো একটি শোতে আমরা এই আলোচনাটি করেছি যে এই যে নোট অফ ডিসেন্ট এবং এই যে জুলাই সনদ বাস্তবায়নের পথে কি কি বাধা থাকতে পারে, আমরা কেন তো শঙ্কিত, এবং যেটার জন্য আপনার পরবর্তী প্রশ্নটা হচ্ছে কমিশন কেন লাগবে। সুতরাং এই যে দেখেন এই সংখ্যা থেকেই কমিশনের কথা বলা হচ্ছে। উত্তরটা পেয়েছি, আমরা এখন একটা বিরতিতে যাব। বিরতি ছাড়া অনুষ্ঠান হয় না, এবং প্রত্যেক অনুষ্ঠানে বিরতির পর অনুষ্ঠানটা আবার ফেরত আসে। অনুষ্ঠান যেমনই হোক না কেন আমরা ফেরত আসবো, আমাদের সঙ্গে থাকেন, চলমান দেখতে থাকেন। বিরতির পর ফিরে এসেছে চলমান, এবং চলমান নিয়ে আমরা আবারও হাজির হয়েছে আপনাদের সামনে। আমাদের দুজন অতিথি আছেন এবং তারা চমৎকারভাবে তাদের এই ম্যানিফেস্টোর জন্য আমি যতগুলি বল করছি তারা ব্যাটিং করছেন এবং চমৎকারভাবে উড়িয়ে দিচ্ছেন প্রত্যেকটি বল সীমানার বাইরে। আমাদের যদি কেউ ধারা ভাষ্যকার এখানে থাকতেন তারা এইভাবেই বলতেন, কিন্তু আমাদের বল এখনো সীমানার ভেতরে আছে, এই কারণে যে আরো বল বাকি আছে, ওভার এখনো শেষ হয় নাই। প্রশ্ন শান্ত আপনার কাছে, আপনারা বলেছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন করবেন, কিন্তু আমরা জানি যে এরই মধ্যে কোর্ট এই ব্যবস্থাটিকে ফেরত দিয়েছে, সেটি সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের অপেক্ষায় আছে। এবং আপনারা এই ম্যানিফেস্টোতেও দাবি করেছেন যে এটা আপনাদেরই তৈরি করা, আপনারাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশকে দিয়েছেন, কিন্তু তারপরে আপনারা একটা লাইন যুক্ত করেছেন প্রধান বিচারপতি ও রাষ্ট্রপতিকে এই নতুন তত্ত্বাবধায়ক ব্যবস্থা যেটা আপনারা করবেন তার বাইরে রাখবেন। তো আগের যে ব্যবস্থাটা আপনারা করেছেন সেখানে তো এরা ছিলেন, তাহলে এখন কেন এদেরকে বাইরে রাখবেন? ওকে, এই প্রসঙ্গে যাওয়ার আগে আমি আগের একটা জিনিস একটু এবং পুরনো ওই অ্যাড্রেস করতে চাই। সেটা হলো যেটা শারমিন বলছে যে, বা আপনিও বলছেন যে ওর কথা ধরে যে বিএনপির একটা কন্ট্রাডিক্টরি অবস্থান আছে। না, সে প্রশ্ন করেছে, আপনি উত্তর দিতে পারেন। ম্যানিফেস্টো নিয়ে আসলে কন্ট্রাডিক্টরি অবস্থানে এটা স্পষ্ট। বিএনপির যেসব জায়গায় নোট অফ ডিসেন্ট ছিল, দ্বিমত ছিল, সেগুলো বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যদি মানুষ বিএনপিকে দেয়, তাহলে নোট অফ ডিসেন্টের বিষয়গুলো তাদের কাছে প্রায়োরিটি না। তাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে যেগুলোতে সবাই একমত হয়েছে এবং সম্মতি আছে। তারপরে প্রায়োরিটি হলো 31 দফার মধ্যে আছে, সম্মতির বাইরেও কি কি আছে সেটা।
তারপরে পরিস্থিতির বিবেচনায় যদি মনে হয় যে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছিল কিন্তু রাষ্ট্রের জন্য ভালো ভবিষ্যতে মনে করে, তাহলে করলেও করতে পারে। সেই কথাটা যাতে না করলে তো নাও করতে পারে। হ্যাঁ, নাও করতে পারে। সেই জন্য এটা যাতে আত্মপ্রতারণার মতো না হয় বা জনগণ মনে না করেন যে আমাদের সঙ্গে প্রতিশ্রুতি দিয়ে রাখেন নাই, সেই জন্য ম্যানিফেস্টোতে স্পষ্ট করছে যে ওইখানে থাকলেও, জুলাই সনদও এখানে থাকলেও, হেনা ভোটের মধ্যে থাকলেও এখানে আমাদের নোট অফ ডিসেন্ট ছিল, এগুলো আমরা করব না। সেটা বরং বিএনপি সততার পরিচয় দিয়েছে। তারা কিন্তু ওই 10%-এর দ্বিমত যেটা ছিল সেটা ওই সনদে থাকারই কথা ছিল না, তারপরে রেখে বিএনপিকে পরিস্থিতি তৈরি করলো সিগনেচার করবার জন্য। কারণ বিএনপি যদি তখন এনসিপি সিগনেচার করেনি কিন্তু এখনও, তারপর ওইটা বড় ইস্যু হচ্ছে না, কিন্তু বিএনপি যদি ওইটা সই না করতো তাহলে কিন্তু ওইটাকে কেন্দ্র করে এই সরকার নির্বাচন কবে দিবে না দিবেও এটা একটা ভিন্ন প্রশ্ন দাঁড় করাতো। ফলে গণতন্ত্র উত্তরণের স্বার্থে বিএনপি 10%-এর দ্বিমত থাকা সত্ত্বেও সই করেছে, কিন্তু ওই 10% বিএনপি ওন করবে না। ক্লিয়ার পজিশন বিএনপির। এবার আসি আপনি এটা যে কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে। কেয়ারটেকার গভর্নমেন্ট আওয়ামী লীগ, জামায়াত ইসলামের বা অনেকের আন্দোলনের মুখে, দাবির মুখে 1996 সনে বিএনপি জাতীয় সংসদে এটা পাশ করেছে, দিয়েছে, এটা সত্য, বা দিতে হয়েছে। প্রথমে তো দিতে চায়নি, দিল। সেই তত্ত্বাবধায়ক সরকার হওয়ার পরে তার কোনো ইয়ে হয় নাই, মানে কোনো সংস্কার রিভিউ কিছু তো হয়নি। তার মধ্য দিয়ে কিছু ত্রুটি ধরা পড়লো, যেটা আমরা 2006 সালে এসে টের পেলাম যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবে। এই প্রধান কে হবে, তিনি চিফ জাস্টিস হবেন। সেটাকে কেন্দ্র করে সরকারে যারা থাকে তাদের চিফ জাস্টিসের নিয়োগ এবং মেয়াদ নিয়ে সর্বশেষ কে হবে, ওইখানে একটা ইন্টেনশন কিন্তু কাজ করা আমরা দেখলাম শুরু হলো। এটা নিয়ে প্রশ্ন তোলা শুরু হলো। দ্বিতীয় হলো গিয়া, তিনি অপারগতা প্রকাশ করলে কে হবেন, এক পর্যায়ে রাষ্ট্রপতি নিজেই তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নিতে পারেন, এইরকম ক্লোজও এখানে আছে। এতে করে রাষ্ট্রের দুইটা গুরুত্বপূর্ণ ইনস্টিটিউশন কিন্তু প্রধান বিচারপতির পদ এবং প্রেসিডেন্টের পদ, এই দুইটাকে নিয়ে এই দুইটাকে যাতে বিতর্কের ঊর্ধ্বে রাখা যায় এবং এই দুইটা থাকার কারণে যেন যারা রাষ্ট্র পরিচালনা আসে তাদের কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর যাতে ব্যাড ইন্টেনশন তৈরি না হয়, লোভ তৈরি না হয় যে একে সর্বশেষ প্রধান বিচারপতি বানাতে হবে বা একে রাষ্ট্রপতি রাখতে হবে, ওনাকে ডিফল্টার বানিয়ে একে করতে হবে, সেই সুযোগই যাতে না থাকে। এটা তো বড় একটা সংস্কার। যদি ওইখানে নাও থাকে বা আদালতের রায় না থাকলে বিএনপি ক্ষমতায় আসলে তারা মেজরিটি পেলে সংবিধান সংশোধনের মাধ্যমে এটা তারা করবে। একটা সম্পূরক প্রশ্ন করি, সেটি হচ্ছে আপনারা তো সিটিং প্রধানমন্ত্রীকে এটার বাইরে রাখবেন বলেন নাই। আমরা শেখ হাসিনাকে দেখেছি যে উনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বলেছেন যে এক ধরনের তত্ত্বাবধায়কের মতোই নির্বাচনের আগে মূল যে সরকার তারা পরিচালিত হবেন, কিন্তু প্রধানমন্ত্রী সেখানে ঠিকই থাকবেন। আপনারা তো এটা বলেন না যে আপনাদের সিস্টেমে প্রধানমন্ত্রী এটা বাইরে থাকবেন, কারণ প্রধানমন্ত্রী তো থাকবেন। আমি বলি, আপনি যদি বলেন যে প্রধানমন্ত্রী এটার বাইরে থাকবে, এটা বলে নাই, এটা বলার তো প্রয়োজনই নেই। তাইলে বলতে পারতেন যে প্রধান নির্বাচন কমিশনার উনি বাইরে থাকবেন, এটাও তো বলেন নাই। বলতে পারবেন ক্যাবিনেট সচিব বাইরে থাকবে, এমনকি আমি তুষার বা আমি সায়ন্ত যে বাইরে থাকবো, এটাও তো বলে নাই। বলে নাই কেন? তত্ত্বাবধায়ক সরকারে কারা কারা থাকতে পারবেন তার একটা ফর্মুলা দেওয়া। তার মানে কি সুশীল সমাজ এখানে অনেক বেশি অগ্রাধিকার পেয়ে যাবে ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকারে? সুশীল সমাজ এবং যোগ্য গ্রহণযোগ্য ব্যক্তিরা অগ্রাধিকার পাবে। কিভাবে বাছাই করবেন সেটা তো এখনো ব্যাখ্যা করেন। বাছাইয়ের সেটা ইতিপূর্বে যা আছে সেটা সবার মতামত নিয়ে রিভিউ করে নিশ্চয়ই একটা ফর্মুলা দাঁড় করাতে হবে। হুবহু আগেরটা রাখাটা যে ঠিক হবে না, সেটা তো আমরা 2006 সালের ওই তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলা ফেল করলো এবং সেখান থেকে অন্যদিকে দেশটা চলে গেল, সেটা দেখে তো আমরা বুঝতে পারি যে ওই আগেরটায় কিছু গলদ ছিল, কিছু হলেও সময় সাপেক্ষে। আমরা মনিরা আপনার কাছে আসি এবার। আপনারা লিখেছেন যে আমলাতন্ত্রকে আরো গতিশীল করার জন্য আপনারা ল্যাটারাল এন্ট্রি এটা চালু করবেন। ল্যাটারাল এন্ট্রি কিভাবে হবে এটার একটা ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু একটা সুযোগ তো থেকেই যায়। ল্যাটারাল এন্ট্রির মধ্যে পছন্দের ব্যাপার থাকে, তারপর ল্যাটারাল এন্ট্রি মানে কোনো সময় সরকারের এক ধরনের পক্ষপাতও থাকে, কেননা যোগ্যতা যাচাই বাছাই জায়গাটিতে এসে কিন্তু অনেক সময় আমরা দেখেছি যে ল্যাটারাল এন্ট্রিতে অনেক সময় প্রিয় মানুষেরা ঢুকে পড়েন। যেমন অন্তর্বর্তী সরকারিতে এরকম ল্যাটারাল এন্ট্রি আছে, বহু কমিশনে, বহু সরকারি প্রতিষ্ঠানে চেয়ারম্যান নিয়োগ করা, তারপরে বহু উপদেষ্টার সহকারী। ল্যাটারাল এন্ট্রি তো এটা উপদেষ্টা নিজের সাথে করে নিয়ে আসলেন, তারপরে দেখা গেল যে স্বাস্থ্য উপদেষ্টার 2 সহকারী দুর্নীতির দায়ে অভিযুক্ত হলেন। তো ল্যাটারাল এন্ট্রি কি আবার সেই সুযোগগুলি তৈরি করে দেবে না যে আপনারা পছন্দের মাধ্যমে ল্যাটারাল এন্ট্রি হবে? না দেখেন, এখানে ল্যাটারাল এন্ট্রি মানে যে
সাধারণ দর্শক যদি না বোঝে একটু বুঝিয়ে বলে দেয়। এর মানে হচ্ছে যে সরকারি কর্ম কমিশনের মাধ্যমে যেভাবে প্রমোশন এবং এইসবের ভিত্তিতে সরকারি পদগুলো পূরণ করা হয়, ল্যাটারাল এন্ট্রি মানে হচ্ছে একজন বিজ্ঞ ব্যক্তি বা প্রয়োজনীয় ব্যক্তিকে সরাসরি একটি পদে নিয়ে নেওয়া যাবে। ধরেন উনি সরাসরি সচিব পদেই নিয়োগ পেয়ে যেতে পারেন, তাই তো? তাহলে এইটা যে আপনারা করবেন, এতে করে কি প্রশাসনের শৃঙ্খলাও একটু নষ্ট হতে পারে না? দেখেন, এটা একটা পার্সপেক্টিভ, যে আপনি যেরকম বলছেন যে একটা স্বজনপ্রীতি বা একটা নেপোটিজম, আপনারা এটা ব্যাখ্যা করেছেন ভিতরে, আপনি একটু বুঝিয়ে বলেন। মানে এটা হচ্ছে এক ধরনের পার্সপেক্টিভ। তবে আমরা যেই চিন্তা থেকে ইয়ে করেছি সেটা হচ্ছে যে যখন এই ল্যাটারাল এন্ট্রি অনেক সময় এটা প্রয়োজন হয় আপনার, ধরেন অনেক সময় আমলাতন্ত্রটা কাজ করানোর জন্য, ফাংশন করানোর জন্য এই জায়গাতে আমাদের যে গুরুত্বপূর্ণ মানুষগুলো এবং অভিজ্ঞতা বা তার জায়গা থেকে যদি বলি যে তার পাস্ট রেকর্ড এবং তার অভিজ্ঞতা, এই জায়গাগুলোতে বিবেচনা করে অনেক সময় এই জায়গাতে যদি টেকনিক্যাল ক্যাডারে কিন্তু ল্যাটারাল এন্ট্রি Entry আছে, আছে। যেমন ডাক্তাররা আসতে পারে। কত শতাংশ সেটা নির্ধারিত হ্যাঁ, আছে, সেটা সর্বোচ্চ নির্ধারিত কত আছে। তাহলে শতাংশ? ওরা আপনাদের কি ল্যাটারাল করে, ওটা এন্ট্রির উল্লেখ সাথে আছে? এই নতুন ল্যাটারাল এন্ট্রির কি তফাৎ? মানে আপনারা এখন প্রশাসন সহ যত পোস্ট আছে মানে যত বিভাগ আছে সব জায়গাতেই ল্যাটারাল এন্ট্রি চালু করবে? না, সব জায়গা থেকে এবং না। সেটা কত শতাংশ এবং পর্যন্ত? কত শতাংশ হবে? এটা অবশ্যই প্রয়োজন এবং চাহিদার ভিত্তিতে। এটা হচ্ছে এমন না যে এটা মানে প্রত্যেকটা ক্যাডারে বা প্রত্যেকটা জায়গাতেই এটা হবে, কিন্তু এটা হচ্ছে প্রয়োজন এবং চাহিদার ভিত্তিতে সেটা ল্যাটারাল এন্ট্রি হইতে পারে। এবং এটার জন্য যেটা হচ্ছে যে আপনার মানে এটা আমলাতন্ত্রকে আসলে সবসময় যেভাবে করে হয় যে এই জটিলতা, এটা অনেক সময় ফাংশনাল করানোর জন্য আসলে আমরা এটার প্রস্তাবনা দিয়েছি। এরপরের প্রশ্নটা একটু ভিন্ন, এটা একটা মজার প্রশ্ন। সেটা হচ্ছে জাতিসংঘ বলেছে 18 বছর পর্যন্ত শিশু, 18 পার হলে প্রাপ্তবয়স্ক। আপনারা বলেছেন আপনারা 16 বছরের যারা তাদেরকেও ভোটাধিকার দিতে চান। এটা কেন? মানে এসএসসি পাশ করার আগে অথবা এসএসসি পাশ করতে করতে একজন ভোটার হয়ে যাবে, এটা আপনারা চান? মানে বাংলাদেশের শিশুরা ভোট দিবে জাতিসংঘের যে আইন অনুযায়ী। আর এটাও একটা ব্যাপার আছে, আপনারা বিভিন্ন সময় জাতিসংঘের হস্তক্ষেপ আপনারা পছন্দ করেন। যেমন এই যে আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের একজন প্রার্থী জাতিসংঘের মাধ্যমে তদন্ত চেয়েছে শরীফ ওসমান হাদির হত্যার, কিন্তু জাতিসংঘের শিশুর যে একটা আইন আছে যে কতটুকু পর্যন্ত শিশু, এটা আপনারা মানতে চান না? না, দেখেন, এটি হচ্ছে আমি প্রশ্নটা হচ্ছে রাজনৈতিক প্রশ্ন। হ্যাঁ, সেটা 16 হচ্ছে বছর কেন? হ্যাঁ, 16 বছর কেন, এটা রাজনৈতিক বিবেচনায়। দেখেন, আমরা এখানে যেটা বলেছি যে এনআইডি কার্ড প্রাপ্তির বয়স সেটা কিন্তু 16 বছরে, এটা এইবার করা হয়েছে, অন্তর্বর্তী সরকার করেছে। 16 বছরে সেটা পেয়ে যাবে। হ্যাঁ, পেয়ে যাবে। এনআইডি কিন্তু এটা আগে ছিল না। আগে ছিল না, কিন্তু দেখেন এখন যখন 16 বছর বয়সে, কিন্তু এনআইডি কিন্তু ভোটার আইডি কার্ড না। হ্যাঁ, এনআইডি হচ্ছে এনআইডি কার্ড। এনআইডি ভোটের জন্য এনআইডি কার্ড আসলে না। আমি এটাই বলছি যে আপনি যদি চিলড্রেন চার্টার অনুযায়ী আপনার 0 থেকে 18 পর্যন্ত হচ্ছে শিশু থাকে, কিন্তু দেখেন এখানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একটা আছে। কিন্তু যখন আসলে আমরা বলছি, আমরা দেখছি যে একটা গণ অভ্যুত্থানে, এই যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান আমরা বলছি, এই যে জেনজি মানে জেনারেশন, যাদের আমরা এতদিন বলতাম যে যারা শুধু গেমস খেলে, যারা শুধু আসলে গেমস খেলে না, গেমস খেলে, কিন্তু সেটা দিয়ে তারা তো ড্রোনও উড়ায়, তারা অনেক পজিটিভলি অনেক কিছু করে। হ্যাঁ, তো এই জায়গা থেকে আমরা মনে করছি যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে, এখানে কিন্তু 16 বছরে একটা, আমরা 16 বছর কেন, এর থেকে কম বয়সের যারা, তারাও কিন্তু মায়ের কাছে চিঠি লিখে তারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে এবং মিছিল থেকে ফিরেও আসেনি। সুতরাং সেই জায়গা থেকে আমরা যেটা মনে করেছি সেটা হচ্ছে যে এখনকার যারা জেনারেশন, তারা কিন্তু অনেক বেশি অ্যাওয়্যার, এবং তারা কিন্তু, হ্যাঁ, আমরা শিশু মানে ইন্টারন্যাশনাল জেনারেশনও কি এরকমই অ্যাওয়্যার হবে? একটা সাধারণ অবস্থায় তো শিশুদের এই চিন্তা করারই কথা ছিল না। একটা অস্বাভাবিক অবস্থায় শিশুরা এই অবস্থায় এসেছে, স্বৈরাচারী শাসকের কারণে শিশুদের এই চিন্তা করতে হয়েছে। শিশুদের তো এই চিন্তা করার কথা না। ওকে, ফাইন, একটা এসএসসি আপনি শিশু বলছেন, যদিও এটা শুনতে এক ধরনের প্রেসার মেমরিতে একটা, না, এটা জাতিসংঘ বলেছে, আমি কেন বলবো? না, জাতিসংঘই বলেছে, কিন্তু এসএসসি পাস যখন করে একজন ক্লাস মানে 8, 9, 10-এ পড়া একজন বাচ্চা বা শিশু, তারা তো আসলে দেশ সম্পর্কে, রাজনীতি সম্পর্কে, অর্থনীতি সম্পর্কে তারা কিন্তু যথেষ্ট পড়াশোনা করে বা জানার চেষ্টা করে বা জানে। এখন কিন্তু একটা বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান হয়েছে, এটা আমরা মাঝে মাঝে ভুলে যাই। একটা গণ অভ্যুত্থানের পরে প্রত্যেকটা মানুষের মধ্যে এক ধরনের রাজনৈতিক পরিবর্তন আসছে, সেজন্যই 16 বছর।
হ্যাঁ মানে এইটা কি তাহলে ধরেন সে যদি 16 বছর রাষ্ট্রের- বয়সে একজন শিশু, সে কি মানে দেশ নিয়ে ভাববে না? হ্যাঁ, তাহলে ভাবছে না। তাহলে কি আমরা ধরে ভাবছে নেব তো। যে এই কারণেই যে বাল্য বিবাহের যে আইনটি আছে সেটাও 16 বছরই কি তাদেরকে তাহলে বলে দিতে হবে তারা চাইলে বিয়ে করতে পারে? কারণ এটা তো অন্য প্রসঙ্গ, না এটা না, totally রাষ্ট্রের অন্য ব্যাপারে যদি প্রসঙ্গ। একজন শিশু সিদ্ধান্ত দিতে পারে তাহলে তার নিজের পরিবার তো জীবনের আরো ব্যাপারে ছোট। সিদ্ধান্ত দিতে পারবে না? আপনারা কি বাল্য বিবাহ আইনটাও পরিবর্তন করবেন? না, বাল্য বিবাহ আইন তো মানে পরিবর্তন বাল্য বিবাহের করবার- সময় সে 16 বছরের হয়ে বিয়ের সিদ্ধান্ত নিতে পারবে না, কিন্তু বাংলাদেশের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে। দেশের ব্যাপারে সিদ্ধান্ত নিতে কি মানে 16 বছরটা আপনার কাছে অনেক না বেশি না, মনে হচ্ছে? আমাদের কাছে তাহলে মনে 6 হয় বছর বা 8 বছর না কেন? না, 16 একজন এসএসসি পাস যে করবে বা এসএসসি বা 8, 9, 10, সে দেশ সম্পর্কে অ্যাওয়ার না, এটা কেমন কথা যে সে দেশের কিন্তু নিজের সম্পর্কে রাজনৈতিক aware না, নিজের সম্পর্কে অ্যাওয়ারের কথা না। দেখেন, দেশপ্রেমটা তো আপনার ছোটবেলা থেকেই মানুষের মধ্যে আসলে বাচ্চাদের মধ্যে আমাদের শেখানোর একটা প্রক্রিয়ার মধ্যে আমাদের যেতে হবে। এবং 16 বছর বয়সে যখন শহীদ আনাস মিছিলে যেতে পারে এবং শহীদ হতে পারে দেশের জন্য, তখন আমাদের কাছে শহীদ মনে তো হয়েছে আরো যে ছোট সেটা বয়সে হ্যাঁ, সেটা তো অনেকে আনকনসিয়াসলিও না হয়েছে। না না, একদম হ্যাঁ, আন্দোলন রিয়া গোপ নেমেই না, হয়েছে। রিয়া গোপ তো আর মানে রিয়া গোপের কথা আলাদা। 6-এ পড়া ছেলে মিছিলে অংশগ্রহণ করতে গিয়ে গুলি খেয়েছে। না, আমাদের আন্দোলনের ইতিহাসে সবসময় নরসিংদীতে শিশু না কিশোররা কোথায় প্রাণ যে দিয়েছেন। 7-এ পড়া ছেলে আমাদের হয়েছে। আন্দোলনগুলিতে বিভিন্ন সময় শিশু কিশোররা প্রাণ দিয়েছেন। জিহাদ তো কিশোর ছিল, তো এরকম অনেকেই তো কিশোর ছিল, ধরেন 18 হয় নাই বা 16 বছর। আসাদের ক্ষুদিরামের বয়স ছিল? কত ছিল? তাই না? তো এই তো জন্য সেই জায়গা থেকে আমাদের তো সেই জন্য সেটাই কি মনে আমাদের হচ্ছে। ভোটের বয়স কমিয়ে দিতে হবে সব শিশুর জন্য? না, সব শিশুর মানে ভোটের বয়স কমালে কি মানে খুব অসুবিধা তো মনে হয় নাই। আমাদের কাছে মনে হচ্ছে না এটা খুব মানে আরো অসুবিধার ধরেন 2 জায়গা। কোটি ভোটার তরুণ পাবেন আপনারা, ভবিষ্যতে আপনারা ইলেকশনে জিততে পারবেন। এই জন্য তারা যদি আমাদের কেন, তারা যদি অন্য যে কোনো রাজনৈতিক দলকে তরুণরা তো আপনাদেরকে তরুণরা ভোট দিবে, ভোট দেয়। আপনারা বিশ্বাস করেন? আপনাদের হ্যাঁ, তরুণদের প্রতিনিধি। হ্যাঁ, আমরা তরুণদের প্রতিনিধি, তারা যদি আমাদের চয়েস করে অবশ্যই আমরা আসবো। ঠিক আছে, আমরা এবার একটু সায়ন্ত আপনার কাছে আসতে চাই। আপনারও বেশ কিছু আমি মূলত সংস্কারের জায়গাতে আপনাদের বিষয়গুলো নিয়ে প্রশ্ন করতে চাই। আপনারা বলেছেন, কথা বলেছেন, সেখানে আপনারা বলেছেন যে আইনজীবীদের দলীয় সংগঠন ও রাজনৈতিক ও সাংবিধানিক অধিকার, মানে আইনজীবীদের দলীয় সংগঠন করতে পারা বা দলের সঙ্গে থাকতে পারাটা তাদের রাজনৈতিক ও সাংবিধানিক অধিকার, অন্যদেরটা অধিকার না। মানে ধরেন ডাক্তার, কৃষিজীবী বা অন্যান্য আইনজীবীদের আলাদা করে আপনারা এখানে রাখলেন কেন? এটা হচ্ছে 35 নাম্বার। রাজনৈতিক দলের সাথে বিজ্ঞ আইনজীবীদের সংগঠনের সংশ্লিষ্টতা তাদের রাজনৈতিক ও সাংবিধানিক অধিকার, এই নীতি সমুন্নত রাখা হবে। আচ্ছা, Why only lawyers? এইখানে আমি এর আসলে বিহাইন্ড দ্য স্ক্রিন এর কারণটা কি ছিল এটা জানি না, তবে আমি যেটা ধারণা করি সেটা হচ্ছে যেহেতু সংসদ সদস্য যারা হন তারা ল মেকার, আইন প্রণেতা, এবং বাংলাদেশে আইনজীবীরা আইন প্রণেতা হিসেবে তুলনামূলক ভালো করেন অতীতে বিভিন্ন সময় দেখা গেছে। সেই জন্য ওই প্রণয়নে যারা আইনজীবী ছিলেন তারা হয়তো ওই ধারণা থেকে এটা স্পেসিফিক উল্লেখ করতে পারেন। একজন ব্যক্তি আইনজীবী তো যোগ দিতেই পারেন। হ্যাঁ, সংগঠন কেন? মানে সংগঠনের সংশ্লিষ্টতা বলা হয়েছে, রাজনৈতিক দলের সাথে বিজ্ঞ আইনজীবীদের সংগঠনের সংশ্লিষ্টতা। হ্যাঁ, সেইটাই সরাসরি দল করাটা, মানে রাজনৈতিক দলের সম্পৃক্ত হওয়াটা। এখন আইনজীবী মানি তো সে তো কোনো সরকারি চাকরি বা বিধিবদ্ধ সংস্থায় চাকরি সেটা করে না। চিকিৎসকদের বেলায়, কৃষিবিদ বা শিক্ষক এদের বেলায় বলা হলে সেখানে আবার ডিমার্কেশন টানতে হতো, কে সরকারি চাকরি করে, কে স্বায়ত্তশাসিত করে, কে প্রাইভেট করে। সরকারি চাকরিজীবী যারা, তাদের বেলায় তো চাকরির বিধিবিধানে নিষেধ আছে যে সরাসরি রাজনৈতিক দলের সদস্য সে হতে পারবে না, আবার সংগঠন পারবে না। কিন্তু আপনি বলেছেন সংগঠনের সংশ্লিষ্টতা তাদের রাজনৈতিক ও সাংবিধানিক অধিকার। এইটা হচ্ছে কি একটা ল ক্লোজেরও সাব ক্লোজ থাকে, মানে সামগ্রিকভাবে এটা পারবে, কিন্তু কারা পারবে না? যিনি কোনো চাকরিতে ঢুকবেন, যেই চাকরির শর্তাবলী, যেমন ধরেন প্রাইভেট প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন, তাহলে ওই ডাক্তারদের সাংবিধানিক অধিকার। আমি আপনাকে একটা এক্সাম্পল দেই। ধরেন বাংলাদেশের সকল নাগরিকের রাজনীতি করবার অধিকার আছে, এইটা হলো মোদ্দা কথা ব্রড সেন্স। এখন কোনো প্রাইভেট প্রতিষ্ঠান যদি তার নিয়োগের শর্ত উল্লেখ করে দেয় যে এখানে চাকরি করাত অবস্থায় কেউ রাজনৈতিক কাজে সংশ্লিষ্ট হতে পারবেন না, এইটা মেনে সে সিগনেচার করে যদি প্রাইভেট একটা প্রতিষ্ঠানে জয়েন করে, তাহলে তিনি তো ওই প্রতিষ্ঠান করলে ওই প্রতিষ্ঠানতে তিনি স্যাক্ট হবেন। সুতরাং
সরকারি চাকুরি কেউ করলে তিনি যেই পেশার যে পেশাজীবী হন বা যাই হন না কেন তিনি সরাসরি না, কিন্তু রাজনৈতিক যারা দল করতে প্রাইভেট পারবেন না। প্র্যাকটিশনার অ্যাসোসিয়েশন এটা তো আছে ক্লিয়ার না, করা আছে। প্রাইভেট প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন আছে না, ডাক্তার চিকিৎসকদের তারা পারবেন, তারা পারবেন, কিন্তু ওইটা কি তাদের সাংবিধানিক কিন্তু অধিকার না? অবশ্যই অধিকার। তো সেইটা মেনশন করতেন শুধু আইনজীবী কেন? হ্যাঁ, সেটা আমি ধারণা করি যে ওইটা প্রণয়নের সময় এখানে কোনো কিছু আইনজীবী আইনজীবী হয়তো বেশি ছিলেন, তাদের প্রায়োরিটি নিজেরা নিয়ে নিয়েছেন। কিন্তু ওইটার আদলে একই কারণে অন্য পেশাজীবীরাও যারা করার অধিকার রাখেন তারা করবেন। তবে আমি ব্যক্তিগতভাবে বহু অনুষ্ঠানে বলেছি, তুষার ভাই, আবার বলি যে বাংলাদেশে পেশাজীবীদেরকে কখনোই পেশাজীবী সংগঠনের নেতা এবং রাজনৈতিক দলের পদধারী একই সঙ্গে হওয়া উচিত না। এটা সব দলের এবং নির্বাচন কমিশন বা সরকারিভাবে নিষিদ্ধ করা উচিত। কারণ যিনি পেশাজীবী সংগঠন করেন হলো পেশাজীবীদের স্বার্থ রক্ষা করবার জন্য। তিনি যখন একই সঙ্গে রাজনৈতিক দলের পদধারী হন তখন তাকে ওই রাজনৈতিক দলের পদ রক্ষার জন্য ওই দলের স্বার্থের দিকে তাকিয়ে থাকতে হয়। ফলে পেশাজীবীদের স্বার্থ রক্ষাটা তার দ্বারা বেশিরভাগ ক্ষেত্রে সম্ভব হয় না। সেইটা যদিই ম্যানিফেস্টোর বিষয় না, কিন্তু আমি মনে করি সরকারে যারা আসবেন তাদের এটা ভাবা উচিত পেশার স্বার্থ রক্ষা করবার জন্য, পেশার ডিগনিটি রক্ষা করবার জন্য, যে একই ব্যক্তি পেশাজীবী রাজনীতি করে এখানে নেতা, তিনি আবার রাজনৈতিক দলের নেতা, তাহলে কোন স্বার্থ দেখবেন? তার দলের স্বার্থ, তার সরকারের স্বার্থ, নাকি পেশাজীবীদের স্বার্থ? এই কনফ্লিক্ট তৈরি হয়। এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কি আপনাদের এটার মাধ্যমে যাবে? তা তো না। না, এটার মাধ্যমে যাবে না। আমি এডিশনালি এই প্রস্তাব দিচ্ছি, এই পরামর্শ দিচ্ছি, যেটা আমি বহুদিন ধরে দিয়ে আসছি। তার মানে সব জায়গাতেই এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটা মনে রাখা দরকার, মনে রাখা দরকার। স্বার্থের দ্বন্দ্ব সব জায়গাতেই মনে রাখা দরকার। কিন্তু এইখানে আমরা আমাদের স্বার্থের জন্যই কাজটা করব। একটা বিজ্ঞাপনের বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসবো চলমানে। আশা করছি চলমান দেখবেন এবং এই চলমান আড্ডায় অংশ নেবেন। আমরা ছিলাম দুটি দলের ম্যানিফেস্টো নিয়ে আলোচনায়। ইশতেহারে তারা কি লিখেছেন আমরা আসলে বোঝার চেষ্টা করছি, কেননা একটি প্রচলিত কথা রয়েছে যে দলগুলি ইশতেহার লেখে কিন্তু তারপরে নির্বাচনের পরপর তারা নিজেরাই ভুলে যায় কি লিখেছিল এবং আমরাও ভুলে যাই কি লেখা হয়েছিল। যে জিতেছে যে হেরেছে তারা সেই সব নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু আমরা এই জন্য আগেই কথা বলে নিতে চাচ্ছি, কেননা ইশতেহারে অনেক ভালো ভালো কথা আছে এবং আমরা আশা করি সেগুলি হবে। মনিরা, আপনার ইশতেহারে আবার ফেরত আসি। আপনারা বেশ কিছু হিসাব দিয়েছেন এবং চমৎকার গ্রাফ ব্যবহার করেছেন, অনেক টেকনিক্যাল টার্ম ব্যবহার করেছেন, যেগুলি আপনাদের সঙ্গে যে মেধাবীরা আছেন সেটা প্রমাণ করে। কিন্তু আপনারা একটা জায়গায় লিখেছেন যে আপনারা ট্যাক্স নেট বাড়াতে চান। ট্যাক্স নিয়ে আপনাদের চমৎকার পরিকল্পনা লিখেছেন, বেশ বিবিধ পরিকল্পনা রয়েছে। সেখানে আপনারা লিখেছেন যে প্রথম অর্থ বছরের বাজেটে আপনাদের উদ্দেশ্য থাকবে মাসিক 70,000 টাকার নিচে যারা আয় করেন সবার আয়কর কমবে। তার মানে ধরে নিচ্ছি 70,000 হচ্ছে কাট অফ পয়েন্ট। আয় 70,000-এর উপরে গেলে আয়কর বাড়বে, 70,000-এর নিচে থাকলে আয়কর কমবে। কিন্তু যে হিসাবটা আপনারা দিয়েছেন সেই হিসাব করলে দেখা যায় যে মাসে যদি কেউ 69,999 টাকা করে আয় করেন তাহলে তার এক বছরে যে আয়কর হবে সেটা বর্তমানে তাকে যে আয়কর দিতে হতো তার চেয়ে বেশি। এইটা কেন হলো? এটা কি আপনারা হিসাবের সময় একটু গরমিল করেছেন নাকি এটা হয়ে গিয়েছে? আচ্ছা, এখানে তথ্যগত ভুল থাকতে পারে বা হিসাবে ভুল থাকতে পারে। আমি এত ইনডেপথ অ্যান্সারটা আসলে করতে পারবো না। আমাদের এখানে মেইন বিষয় সেটা হচ্ছে যে গরিব ও মধ্যবিত্ত, আমরা এখন যেটা দেখি যে করের যে বোঝাটা এটা হচ্ছে গরিব এবং মধ্যবিত্তদের উপরে এই বোঝাটা চাপে, এবং দেখা গেছে যে যারা আসলে ধনী শ্রেণী তারা অল্প সংখ্যক হলেও তারা কিন্তু কর ফাঁকি দিচ্ছে। সুতরাং সেটা হচ্ছে সেইটার প্রেশারটাই গরিব এবং মধ্যবিত্তদের উপর পড়ছে। তো সেই জায়গা থেকে আমরা বলছি যে এই কর ফাঁকি বন্ধে একটা মানে জায়গার একটা পজিশন আপনাদের উদ্দেশ্য নিয়ে কারো সেটাই আমি আপনারা যেটা চেয়েছেন সেটা আমরা বুঝতে পারছি। কিন্তু আপনারা 70,000-কে ধরেছেন মোটামুটি মধ্যবিত্তের আয়, এবং আপনারা চেয়েছেন যে 70,000 টাকা যেহেতু একটি সম্মানজনক অর্থ যেটা দিয়ে সংসারের ব্যয় নির্বাহ করা যায়, তাই তাদের উপরে করের চাপ কমিয়ে দিতে চেয়েছেন। এটা কিন্তু ভালো উদ্দেশ্য। কিন্তু আপনারা যে অঙ্কটা করেছেন সেই অঙ্কটা করলে দেখা যায় যে কর আসলে এখনকার চাইতে মানে বেড়ে যায়। এখানে সেটাই বললাম যে আসলে হিসাবগত বা তথ্যগত জায়গা থেকে এটা আসলে আমি যদি এরকম হয়ে থাকে তাহলে আমি হয়তো জানাতে পারি। হ্যাঁ, আপনি অবশ্যই আপনাদের দলকে এটা জানাবেন, কারণ আমরা দেখছি যে যখন হিসাবটা করেছি তখন আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের যে বর্তমানে আপনাদের হিসাব অনুযায়ী যদি কর ধরা হয় তাহলে যে টাকা আসে সেটি প্রায় 54,000 টাকার বেশি। কিন্তু ওই একই আয় করে এখন কর দিতে হয় 45 থেকে 50,000 টাকার ভিতরে। তার মানে আপনাদের এই হিসাবে কোথাও একটা ব্যাখ্যার হয়তো ঝামেলা আছে। আরেকটা বিষয় আপনারা বলেছেন, সেটাও এই কর সংক্রান্ত বিষয়। আপনারা বলেছেন যে
কি বলে বাড়ি ভাড়ার যে আয়কর সেটা অগ্রিম দিয়ে দিতে হবে। এখন আমি বাড়ি ভাড়া দিচ্ছি আর কি, এই আয়করটা অগ্রিম দিলাম, কিন্তু বাড়ি যদি ভাড়া না হয়, মানে বাড়িওয়ালার বাড়ি যদি সে ভাড়া দিতে না পারে অগ্রিম আয়কর দেওয়ার পরে, তারপরে কি হবে এটা আপনারা বলেন নাই। এবং আয়কর নিয়ে আপনারা বেশ অনেকক্ষণ আলাপ আলোচনা করেছেন এবং সেইখানে আপনারা এটাও বলেছেন যে কর জাল বাড়ানোর জন্য ন্যূনতম 1,000 টাকা আয়কর দিয়ে বহু লোক কর দিতে পারবেন এবং এতে করে 2.5 কোটি নতুন করদাতাকে আপনারা কর জালে সংযুক্ত করবেন। এবং একটা দারুণ প্রতিশ্রুতি দিয়েছেন যে 1,000 টাকা ন্যূনতম আয়কর আবার বিদ্যুৎ বিলের সাথে সমন্বয় করে আপনারা ফেরত দিয়ে দিবেন। কিন্তু এখানে একটা ছোট্ট ঝামেলা আছে, বিদ্যুৎ বিলে ভ্যাট নেয়। এখন আপনি ভ্যাট কি করে ফেরত দিয়ে দিবেন? কারণ ভ্যাট তো আপনি নিয়ে ফেলেছেন, ওটা তো আরেকটা কর। এখন ওই 1,000 টাকা যে ফেরত দিবেন ওইখানে তো ভ্যাটও থাকবে, কারণ বিদ্যুতের মূল্য তো ভ্যাট এবং মূল্য দুইটা সহ ঠিক হয়। তাহলে আপনারা কি ভ্যাট যেটা আদায় করেছিলেন বিদ্যুৎ বিলের সাথে সেইখান থেকে টাকা ফেরত দিয়ে দিবেন ওই 1,000 টাকায়, নাকি 1,000 টাকা কর দিলে 1,000 টাকা ফেরত পাবে? কোত্থেকে আসছে সেটা হিসাব করার দরকার নাই। এখানে আরো একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে যে আপনারা বলেছেন এতে করে প্রচুর টাকা যুক্ত হবে, প্রায় 30,000 কোটি টাকা নতুন কর যুক্ত হবে। কিন্তু প্রথম 3 বছর এই 1,000 টাকা করে ফেরত দিয়ে দিলে 2.5 কোটি করদাতাকে, ধরে নিচ্ছে এরা ন্যূনতম করদাতা, কারণ এরা তো এখন করজালের মধ্যে নাই, ফলে আসবেন যখন ন্যূনতম কর দিয়ে আসবেন। প্রথম বছর 1,000-2,000 টাকা দিলে পরের বছর 4,000 টাকা দিবেন। কর দেওয়ার মতো হলে তো এখনই আপনারা এমনিতেই ধরতে পারতেন, ন্যূনতম কর দিয়ে তাদেরকে আনতে হবে কেন করজালে, তাই না? তাহলে এই আপনারা 3 বছরই কর ফেরত দিয়ে দেওয়ার পরে পরের 2 বছরে 30,000 কোটি টাকা নিতে পারবেন এদের কাছ থেকেই। এটা আপনারা মনে করেন বাস্তবসম্মত? না দেখেন, প্রথমত আমার মনে হয় যে আপনি কর নিয়ে ব্যাপক পড়াশোনা করেছেন। না, কর নিয়ে ব্যাপক না, আমি অনেক কিছু নিয়ে ব্যাপক পড়াশোনা করেছি, কারণ এই পড়াশোনাটা করতে হবে। হ্যাঁ, এবং যেহেতু আমরা কর দেই অনেকদিন ধরে, এই করের হিসাব তো আমাদের মুখস্থ হয়ে যায়। না, এখন বিষয়টা হচ্ছে যে আমি যদি আসলে জানতাম যে আপনি এই বিষয় নিয়ে এত বিশদ প্রশ্ন করবেন, তাহলে আমি অবশ্যই হিসাবটা কারণ এটাই তো মধ্যবিত্তের জীবন। মধ্যবিত্ত আর কি করে? সরকার কাছে কর দেওয়া ছাড়া আর কি করে? কর দিয়ে কিছু পায় না। এক্স্যাক্টলি, কর দেওয়ার পরে কিছু ফেরত আসে না। যে 1,000 টাকা ফেরত দেবেন অত্যন্ত খুশি হয়েছে, কারণ 1,000 টাকা পাইলেও তো পাইলাম, আমি অবশ্য পাবো না, আমি তো আর ন্যূনতম না, সায়ন্ত পাবেন, আপনিও হয়তো পাবেন না, কিন্তু অনেকে পাবে। তো এই যে এটা তো দারুণ ব্যাপার, এই জন্য আমি প্রশ্ন করছি, কারণ তাদের জানলে তো তারা আপনাদেরকে ভোট দিবেন যে এত টাকা ফেরত দিবে না। এখানে হচ্ছে একটা লোয়ার বার আছে সম্ভবত, মানে যেটা আমি মোটামুটি যতটুকু জানি এখন ন্যূনতম কর 1,000 টাকার বেশি। হ্যাঁ, ন্যূনতম কর 1,000 টাকার বেশি, কিন্তু যে সমন্বয় করার কথা হয়েছে সেটা হচ্ছে যে ন্যূনতম যারা করদাতা তাদের বাড়ি ভাড়ার সাথে ওইটা সমন্বয় করবার একটা ব্যবস্থার কথা বলা আছে। তো সেটি আসলে আমি সেটাই বললাম যে আমি যদি আসলে বাড়ি ভাড়া না, বিদ্যুৎ বিল সরি। তো এই জায়গায় আরো বিশদভাবে আসলে জানার জন্য আমার মনে হয় যে এই বিষয়ে আমার আসলে জেনে আসতে হবে আর কি, কারণ এই ব্যাপারে খুব বেশি আমি তার মধ্যে আবার আমি আপনি আমার মনে হয় প্রশ্নটা আমরা তুললাম যেহেতু আপনি আপনার দলের যারা তাদের দিবেন, প্রশ্ন তুললেই তো তারা উত্তরটা রেডি করবেন, এই জন্যই করা। আরেকটা প্রশ্ন করে আমরা আবার সায়ন্তর কাছে যাব, সেটা হচ্ছে আপনারা বলেছেন ট্রাভেল মাইলেজ দিবেন যারা রেমিটেন্স আনে তাদেরকে, এবং আপনারা সুন্দর নামও দিয়েছেন। আপনারা কিন্তু বেশ কিছু প্রকল্পের নাম আগেই দিয়ে দিয়েছেন এবং সুন্দর নাম দিয়েছেন, যেমন একটা বাস প্রকল্পকে আপনারা নাম দিয়েছেন না? হ্যাঁ, ওইরকম এরকে দিয়েছেন রেমিট মাইলস। কিন্তু সাধারণত বিমান সংস্থাগুলি বিমানে উঠলেই মাইলেজ দেয়, এই মাইলেজ কি ওই মাইলেজের চেয়ে আলাদা? কারণ যে কোনো বিমান যাত্রী কিন্তু মাইলেজ নিতে পারে, তাহলে এই মাইলেজটা কি আলাদা? মানে রেমিটেন্সের টাকার সাথে মাইল পাবে, যত টাকা পাঠাবে তত মাইলেজ পাবে। মানে এটা একটা মানে দেখেন, আমাদের যারা রেমিটেন্স পাঠায় তাদের জন্য কিন্তু আমরা আসলে সত্যিকার অর্থে তাদের ইনসেনটিভ আসলে কতটুকুই দিতে পারি, এবং ইভেন তাদের ইনসেনটিভ তো সরকার দেয়, তাদের ডলারের দাম কিন্তু অন্য ডলারের চেয়ে বেশি পার্সেন্ট, হ্যাঁ 2% দেওয়া হয় সরকারি ব্যাংকগুলো থেকে, ট্যাক্স কাটা হয় না। হ্যাঁ, ট্যাক্স কাটা হয় না, কিন্তু মানে তাদের আসলে বিনিয়োগের সহজ সুবিধা দেয়। হ্যাঁ, ওয়েজারনেস বন্ড কিনতে দেয়, সেটা সবই ঠিক আছে, কিন্তু এই মাইলেজের কথা বলা হচ্ছে যে আসলে অন্তর্বর্তী সরকার এসে একটা লাউঞ্জও করেছে। হ্যাঁ, রেমিটেন্স যারা পাঠায়, রেমিটেন্স যোদ্ধা যারা, তাদের আসলে দেখেন, আমি যদি বলি গণঅভ্যুত্থানে তাদের একটা বড় অবদান আছে, তারা কিন্তু এই রেমিটেন্স শাটডাউনের পাঠায় নাই। তো সেই জায়গা থেকে তাদের আসলে এই রেমিটেন্সটা যাতে বাংলাদেশে আরো বেশি আসে এবং তাদের সম্মানিত করবার জন্য আসলে এই রেমিটেন্সের অর্থ অনেকেই তো আসলে হুন্ডির মাধ্যমে, এবং শুধু বিমানের টিকিট কাটে না, তারা তো অন্যান্য এয়ারলাইন্সও কাটে, সেই মাইলেজ তারা কিভাবে পাবে? তাহলে তো সরকারকে ওই বিমানের টিকিট তাদেরকে কেটে দিতে হবে, কারণ তারা তো শুধু একটা এয়ারলাইন্স আসে না। না, এখানে মানে বিমানের যেটা সেটা নিয়েই আমরা বলেছি আর কি, মানে এটা শুরু তো করতে হবে কোনো না কোনো একটা দিয়ে। মানে তারা যদি ন্যাশনাল ক্যারিয়ারে উঠে তাহলে তারা রেমিট মাইলস পাবে। আমরা রেমিটেন্সের উপরে ডিপেন্ড করবে যে আসলে কি কত
আর আলোচনাগুলি কিন্তু দারুণ। এগুলো যদি সত্যি করা সম্ভব হতো, আমাদের যদি ওইরকম একটা সিঙ্গাপুর এয়ারলাইন্সের মতো অনেক ক্যারিয়ারওয়ালা, অনেক জাহাজওয়ালা যদি একটা এয়ারলাইন্স থাকতো, আমরা হয়তো পারতাম আরো বেশি দিতে। কিন্তু তারা চিন্তাটা তো করেছে শান্ত, ভেবেছে। হ্যাঁ ভেবেছে, এবং ভালোই ভেবেছে। এই ভাবনাগুলি থাকলে একদিন না একদিন তো সেগুলি হবে, আমাদের বেলায় হবে না। এখন অঙ্ক ভুল করলেও ভবিষ্যতে যে অঙ্ক শেখা যাবে না এমন তো কথা নেই। হ্যাঁ, তেমন কোনো কথা নেই। আবার আপনার কাছে আসি, আপনার দল কিন্তু আসলে অনেক পলিটিক্যাল প্রতিশ্রুতি দিয়েছে, আর্থিক প্রতিশ্রুতি কম। আর্থিক প্রতিশ্রুতি কিছু আছে, যেমন ফ্যামিলি কার্ড আছে, এটা নিয়ে প্রচুর সমালোচনা আপনাদের হয়েছে, কিন্তু আপনারা ওইখানে আছেন। আপনারা আরেকটা জিনিস বলেছেন, আপনারা উচ্চকক্ষে 10% নারীর আসন নিশ্চিত করবেন, কিন্তু সব দলের মতো আপনারা তো নিম্নকক্ষে 5% নারীকে নমিনেশন দেন নাই। তাহলে যারা 5% নারীকে নিচে নমিনেশন দিল না, তারা উচ্চকক্ষে 10% নারীকে রাখবে, এই প্রতিশ্রুতি কেন দিচ্ছে? এটা দেওয়ার উচ্চকক্ষের জন্য অনেক যোগ্য নারী আছে, নিম্নকক্ষের জন্য যোগ্য নারী নাই। না, নিম্নকক্ষের যোগ্য নারী হঠাৎ করে পাওয়া কঠিন। আমি এই ক্ষেত্রে বিএনপিরও সমালোচনা করি যে বিএনপির মতো একটি বড় দল, 4.5 দশকের পুরনো দল, তাদের এইখানে নারীদেরকে রাজনীতিতে এমপাওয়ার্ড করা অনেক আগে থেকে আরও বেশি এমপাওয়ার্ড করা দরকার ছিল। সেটা করতে পারেনি বা করেনি, সে কারণেই হয়তো এখন যখন নির্বাচনের মাঠে নমিনেশন দিতে হয়, তখন চিন্তা করতে হয় যে নারীকে প্রাধান্য দিয়ে বা তাকে সম্মানিত করবার জন্য, এম্পাওয়ার্ড করবার জন্য আমি একজন নারীকে নমিনেশন দিলাম, কিন্তু ভোটের মাঠে তো তাকে জিতে আসতে হবে। ফলে এই নেতৃত্বটা হঠাৎ তৈরি হয় না, তো আগে থেকে তৈরি করতে হয়। আগে থেকে তাদের তৈরি যা হয়েছে তার মধ্যে তারা বিবেচনায় দেখেছে 3.5% হয়েছে, 5% পর্যন্ত হয়নি, দিয়েছে। এখন এই যে ল্যাকিংটা তাদের রয়ে গেল, এই ল্যাকিংটা আইন প্রণয়নে তারা ওভারকাম করবার জন্য, এই ঘাটতি পূরণ করবার জন্য উচ্চ কক্ষে যাতে নারী বেশি দিতে পারে, ফলে এইখানে তাদের যে আকাঙ্ক্ষাটা ছিল মাঠের পরিস্থিতির কারণে দিতে পারলো না, সেটা যেন উচ্চ কক্ষে দিয়ে এটাকে ওভারকাম করা যায়। এটা তো একটা গুড জেস্টার, গুড উইশ। তার মানে সুশীল নারীদের সুযোগ বাড়লো, কিন্তু যারা মাঠে রাজনীতি করেন তাদের সুযোগ তারা পেল না। মাঠের রাজনীতি করতে হলে, মাঠের রাজনীতিতে এমপি হবার জন্য, উপজেলা চেয়ারম্যান হবার জন্য, বা যে কোনো জায়গায় নির্বাচিত ইউনিয়নের চেয়ারম্যান হওয়ার জন্য, নির্বাচিত হওয়ার জন্য কিন্তু ভোট প্রাপ্তিটা একটা বিষয়। ওইখানে নানামুখী জরিপ হয়, তার স্থানীয় প্রভাব কেমন, তার জনপ্রিয়তা কেমন, তিনি ফিল্ডে কতটা নেতাকর্মীদের সঙ্গে ছিলেন, গুম, খুন, হত্যা, হামলা, মামলা, বিভিন্ন সময় সিলেকশন প্রসেসটা অনেক বেশি কঠিন, উপরের দিকে সোজা। কারণ কি, এই যে 16 বছর নিপীড়নের সময়, পুরুষ হোক নারী হোক যেই হোক, নেতাকর্মীরা প্রত্যাশা করে ওই সময় তাদের বিপদের সময় কে বেশি কাছে ছিল, সে জেলে যাওয়ার সময় তার পরিবারের খোঁজটা কে বেশি নিয়েছে, তাদের বিপদের সময় কে বুক পেতে সামনে দাঁড়িয়েছে, এই ডেডিকেশনগুলো দেখতে চায়। বাংলাদেশে নারীদের জন্য রাজনীতি করা তো এমনিতেই একটু কঠিন, অনেক ফ্যামিলি থেকে এই ঝুঁকি নিয়ে নারীদের এগিয়েও যেতে দেওয়া যায় না, সেই জন্যই সীমাবদ্ধতাটুকু আছে এখনো। কিন্তু তবুও তো বিএনপি 3.5% দিয়েছে। বিএনপির থেকেও পুরনো দল তো জামাত, সেই উপমহাদেশ আমলের তৈরি একটা দল, মওদুদির পর তারাও দিতে পারে না। তারা তো তাদের তো বিধিনিষেধ আছে, একজনও তো দেয় না, তারা দিবেন না। ওটা তারা বলেছেন যে নাই। তারা মনে করেন না যে নারীর নেতৃত্ব থাকা উচিত বা নারী কখনো চিফ পজিশনে যাওয়া উচিত। নেতৃত্ব থাকলেও সেটা মধ্যম, উচ্চ মধ্যম না, কিন্তু তারাও তো এখন আবার বলছে মন্ত্রী বানাবে, এমপি বানাতে পারে না, কিন্তু যথেষ্ট সংখ্যক মন্ত্রী দিবে, এটাও কিন্তু বলছে। সুতরাং এ তো কন্ট্রাডিক্টরি হয়ে গেল না? সেটা তো যে কোনো বিষয় হতে পারে, 16 বছর হয়েও তো মন্ত্রী হতে পারে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী বিরতিতে। বিরতির পর ফিরে আসবো চলমানের সঙ্গে থাকুন, এবং আমরা আশা করছি ম্যানিফেস্টো নিয়ে কথা বলবো এবং কিছু নির্বাচন বিষয়ক আড্ডাও হবে। বিরতি শেষ হয়েছে, ফিরে এসেছি চলমানে। ডক্টর সায়ন্ত সাখাওয়াত এবং মনিরা শারমিন আমাদের সঙ্গে আছেন। আমরা এই দুটি দলের, একটি হচ্ছে সায়ন্ত সাখাওয়াত সমর্থিত দল বিএনপি, এবং আরেকটি হচ্ছে মনিরা শারমিন তার সদস্য এবং একজন নেত্রী। আমরা এই দুটি দলের নির্বাচনী প্রতিশ্রুতিগুলিকে একটু কাটাছেঁড়া করার চেষ্টা করেছি, এই জন্য যে আমরা সাধারণ ভোটার যারা, আমরা যেন বুঝতে পারি যে তারা যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটা তারা বুঝে দিয়েছেন এবং তারা সেটি পালন করবেন, এইরকম একটি পরিকল্পনাও তাদের আছে অথবা নেই, এটা বোঝার জন্য। সায়ন্ত, আপনার কাছে প্রশ্ন করতে চাই, আপনারা সংস্কার নিয়ে, যেহেতু আপনাদের বিরুদ্ধে অভিযোগ আছে, কিন্তু এটা একটা বড় অভিযোগ যে আপনারা অনেক কিছু নিজের মতো করে করতে চাইছেন, যেটা মনিরাও বলেছেন যে আপনারা অনেক কিছু স্ববিরোধী, আপনারা সই করেছেন জুলাই সনদে, কিন্তু কিছু কিছু জায়গা আপনাদের মতো করে রেখেছেন। যেমন একটি হচ্ছে প্রেসিডেন্টের ক্ষমা প্রদর্শনের যে
অধিকারটি। সরকার গণভোটের পক্ষে যে প্রচারণা চালাচ্ছেন সেখানে কিন্তু তারা উল্লেখ করেছেন যে গণভোটে হ্যাঁ ভোট দিলে প্রেসিডেন্ট কাউকে মাফ করতে পারবেন না, কিন্তু আপনারা কিন্তু এটা রেখেছেন যে প্রেসিডেন্ট চাইলে ক্ষমা করতে পারবেন। আপনাকে হয়তো সেখানে পরিবর্তন আনবেন কোনো নিয়মে, কিন্তু তিনি পারবেন। আপনাকে আবারও ক্লিয়ার করি, আমার সহবক্তার বক্তব্য থেকে আগেও করেছিলাম যে বিএনপি স্ববিরোধী না, বিএনপির অবস্থান স্পষ্ট। ওইখানে জুলাই সনদে তারা যেগুলো একমত হয়েছে তার বেসিসে পরিস্থিতির কারণে সই করেছে, কিন্তু যেগুলোতে নোট অফ ডিসেন্ট আছে সেগুলো বিএনপি ওন করে না। এটাও যেমন ওন করে না, তারা বলেছে তারা সেটা রাখবে। জনগণ এটা জানুক, কেন রাখতে চায় এটা জানুক, এবং যেটা জেনেই যদি রায় দেয় তাহলে বুঝতে হবে ওই নোট অফ ডিসেন্ট ওন করে না, এটা জেনেই রায় দিয়েছে। বিএনপি তার পজিশনে এবং সততার ভোটারদের সঙ্গে কোনো প্রতারণা করতে চায় না। সুতরাং এই বিষয়টা নিয়ে সমালোচনা আছে, সেটা সমালোচনা তো যে কেউ করার অধিকার আছে, তাহলে এই কোনোভাবেই স্ববিরোধিতা বলবেন না। স্ববিরোধী শব্দটা বিএনপির বেলায় এই প্রসঙ্গে অন্তত যায় না। এবার আমি আসি, ক্ষমার ব্যাপারটা রাখতে চান, এইটা বিএনপির দলগত পলিসি হতে পারে। আমার ব্যক্তিগত মত যদি চান, আমি আমার সমর্থিত দল, যে দলকে ভালোবাসি, আমি আরো বেটার বিএনপি চাই, এটা সবসময় আমি বলি। সেই ক্ষেত্রে আমার মনে হয় অতীতে এই রাষ্ট্রপতির ক্ষমা আওয়ামী লীগ এবং বিএনপি উভয় আমলের প্রেসিডেন্টের বেলায় কিছু ক্ষমার নজির আছে, যেগুলো তারা আসলে সত্যি সত্যি অপরাধী হয়ে সর্বোচ্চ আদালতে শাস্তিপ্রাপ্ত ছিলেন। ফলে তাদের এই ক্ষমা করাটা অন্যান্য যারা শাস্তি পেলেন তাদের সঙ্গে একটা বৈষম্যমূলক আচরণ হয়ে যায়। ফলে এই ক্ষমার নজিরটা যেহেতু ভালো নজির অতীতের নাই, এটা না রাখলে ভালো ছিল। ভবিষ্যতে বিএনপি ম্যানিফেস্টোতে রাখলেও ভবিষ্যতে যাতে এটা নিয়ে ভাবে, আমার সে অনুরোধ থাকবে, দাবি থাকবে। পাশাপাশি ফাঁসি, আমি ব্যক্তিগতভাবে ফাঁসি পছন্দ করি না। একটা রাষ্ট্রে, এই আধুনিক রাষ্ট্রে, মানবিক রাষ্ট্রে ফাঁসি থাকতে পারে না, বরং এই রাষ্ট্রপতির ক্ষমাটার দিকে না গিয়ে বিচার বিভাগ যাতে আরও স্বাধীন, আরও ন্যায়পরায়ণ এবং আরও সূক্ষ্ম বিশ্লেষণ বিচারের মাধ্যমে রায় দিতে পারে, সেই পরিবেশ তৈরি করে দেওয়া এবং ফাঁসির রায়টা চিরতরে নিষিদ্ধ করা। ফাঁসির দণ্ড দেয়া যাবে না, প্রয়োজন হলে আমৃত্যু দেবে। কয়জন মানুষকে ফাঁসি দিই আমরা বছরে? এই কয়জন মানুষকে তার মৃত্যু পর্যন্ত রাষ্ট্র খাওয়ায় জেলে বাঁচায় রাখতে পারে না? হ্যাঁ, যে জীবন মানুষের আমি দিতে পারি না, আমি হুকুম দিয়ে সে জীবন নিয়ে নিব, এটা তো হয় না। মনিরা, আপনার কাছে আসি। আপনারা স্বাস্থ্য নিয়েও বেশ পরিকল্পনা দিয়েছেন। আমি যেহেতু একজন চিকিৎসক, সায়ন্ত একজন চিকিৎসক, আপনাকে প্রশ্নটা করি। আপনারা বলেছেন যে আপনারা স্পেশালাইজড জোন তৈরি করবেন স্বাস্থ্যের বিষয়, এবং সেটা ইপিজেড এর জন্য যে অনেক জায়গা বরাদ্দ করা হয়েছে যেগুলি কাজে লাগে নাই বা ঠিক মতো হয় নাই, সেগুলিকে আপনারা স্বাস্থ্য বিষয়ক জোনে রূপান্তর করতে চান। কিন্তু সেইখানে আপনারা একটা বিষয় বলেছেন যে ওই জায়গাতে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে হাসপাতাল তৈরি হবে, ব্যক্তি বিনিয়োগও হবে, বিদেশি বিনিয়োগও হবে, আপনারা সেটা বলেছেন। কিন্তু একটা জায়গা আপনারা বলেছেন যে সরকারি হাসপাতাল থেকে বিভিন্ন রোগীকে সেইখানে রেফার করা হবে। সরকারি হাসপাতালে যদি 1000 বেড থাকে, সেইখানে বেশি যাদের দরকার তাদেরকে রেখে বাকিদেরকে হয়তো আপনারা রেফার করে দেবেন ওইখানে। কিন্তু প্রশ্নটা অন্যখানে, আপনারা বলেছেন ওইখানে আবার আপনারা ওই রোগীদের জন্য কিছু ভর্তুকিও দিবেন। কিন্তু সরকারি হাসপাতাল তো ওই অর্থে লাভজনক না। সরকার কিন্তু স্বাস্থ্য খাতে ভর্তুকি দেয় এবং ক্ষতির শিকার হয়। কিন্তু যখন আপনারা বেসরকারি হাসপাতালে রেফার করবেন, সরকারি টাকায় তো বেসরকারি প্রতিষ্ঠান লাভ করবে। তাহলে কি এই স্বাস্থ্য ব্যবস্থাকে আপনারা ধীরে ধীরে বেসরকারি খাতের কাছে একটি লাভজনক পণ্য হিসেবে দিয়ে দিতে চান? কারণ ইন্স্যুরেন্সের বেলা আবার আপনারা বলেছেন সরকার ইন্স্যুরেন্স করবে। এখন ওই ইন্স্যুরেন্সের পয়সা দিবে সরকার, বিল করবে বেসরকারি হাসপাতাল। তাহলে তো সরকারের টাকা ধীরে ধীরে বেসরকারি খাতে ঢুকে পড়বে, যেটা আমেরিকাতে হয়েছে। এবং আমেরিকার স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত খারাপ। সেই খারাপ স্বাস্থ্য ব্যবস্থা কি আপনারা কপি করেছেন? না, খারাপ স্বাস্থ্য ব্যবস্থা ইন্স্যুরেন্স না থাকলে কেউ চিকিৎসা পায় না। দেখেন, এখানে ইন্স্যুরেন্সের স্টেট ভেদে কিছু কিছু স্টেটে পায়, বাট অধিকাংশ স্টেটে ইন্স্যুরেন্স না থাকলে পায় না। মাইকেল মোরের একটা ডকুমেন্টারি আছে, সিক ও, সেখানে একদম দেখা যাচ্ছে যে হাসপাতাল থেকে বৃদ্ধা রোগীকে ফুটপাতে ফেলে দিচ্ছে। তো এরকম ঘটনা তো এখানে ঘটার সম্ভাবনা আছে। দেখেন, এখানে ইন্স্যুরেন্সের ব্যাপারটা আলাদাভাবে বলি একটু। সেটা হচ্ছে যে ইন্স্যুরেন্সের জায়গাটা আমরা বলছি, আমাদের একটা আইডিয়া আছে, আমরা সবসময় বলবার চেষ্টা করেছি যে আমরা চাই যে মানে কার ইকোনমিক ক্যাপাসিটি কত এইটা বিবেচনায় না আসুক, বরং চিকিৎসার ক্ষেত্রে রোগ বিবেচনা হোক। যেমন আমার এটা তো চিকিৎসারই পদ্ধতি, সব জায়গায় তাই। কিন্তু সেটা তো আসলে হয় না বাস্তবিক অর্থে। আমরা বাংলাদেশে কি দেখি, ধরেন একজন রিকশাওয়ালা, তার ক্যান্সার হয়েছে,
তো এখানে সে আসলে এখানে কোন হসপিটালে চিকিৎসা করাচ্ছে বা তার তো আসলে, এবং একজন মন্ত্রীর পাশাপাশি যদি আরেকটা বিষয় কল্পনা করি যে একজন মন্ত্রীরও ক্যান্সার হয়েছে, সে কিন্তু দেখবেন যে সবচেয়ে ভালো এভার কেয়ার থেকে শুরু করে স্কোয়ার সব জায়গায় ভালো ভালো, এবং দেশের বাইরে চলে যাবেন, এবং সেই জায়গায় কি হবে, তাহলে রোগের চিকিৎসা কিন্তু যার টাকা নাই পকেটে সে কিন্তু পাচ্ছে না, কিন্তু যার টাকা আছে সে পাচ্ছে। তো আমরা ইন্স্যুরেন্সের কথা, আমরা আইডিয়াটা এই জায়গা থেকে বলছি যে যারা আসলে যাদের একটা বার আছে যে মানে ওর থেকে বেশি যদি আর্থিক সক্ষমতা থাকে, তাহলে তারা একটা প্রত্যেক মাসে প্রিমিয়াম দিবে, এবং এই প্রিমিয়ামটা হচ্ছে প্রত্যেকেই যখন দিবে, সেক্ষেত্রে আমরা যেটা বলছি সেটা হচ্ছে এই ইন্স্যুরেন্সটা থাকবে। এই ইন্স্যুরেন্সে হচ্ছে যে যারা আসলে মানে তাদের আয় কম বা তাদের আসলে আর্থিক সক্ষমতা কম, আমার প্রশ্নটা তারা ছিল আসলে অন্য। আপনি যেটা বলেছেন সেটা সদুদ্দেশ্য, কিন্তু বিদেশি বিনিয়োগ যখন হবে ওই স্পেশালাইজ জোনে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ হবে, সেগুলি তো প্রফিট ওরিয়েন্টেড হবে। ফলে দেখা যাবে যে সরকারের অর্থ সেখানে আপনারা ভর্তুকি দিচ্ছেন ঠিকই, কিন্তু সেইটা আসলে প্রফিট জেনারেট করতে ব্যবহৃত হচ্ছে, কারণ ওইখানে তো পুরো টাকা আপনারা দিবেন না, এবং যে যাবে তাকে তো পকেট থেকেই পয়সা দিতে হবে। সেক্ষেত্রে স্পেশালাইজ জোন করে লাভ কি হবে? দেখেন, স্পেশালাইজ জোনের ব্যাপার হচ্ছে কয়েকটা বিষয়। সেটা হচ্ছে আমরা যেটা দেখি সেটা হলো ডাক্তাররা এই যে যেমন আমরা যেটা বলছি যে আমরা বিভাগীয় পর্যায়ে আমরা বিকেন্দ্রীকরণের, স্বাস্থ্য ব্যবস্থা বিকেন্দ্রীকরণের কথা বলছি, কিন্তু আমরা এখন দেখেন একজন ডাক্তার যখন আসলে বিসিএস ক্যাডার যখন হচ্ছে, তখন তো তাকে আসলে গ্রামে পাঠানো হয়, কিন্তু সেখানে তো আসলে তার ইকোসিস্টেমটা যদি না থাকে তাহলে সে কিন্তু সেখানে ফাংশন করে না। চাইছেন যে এটার মাধ্যমে ডাক্তাররা একটা পরিবেশ পাবে, তাতে চিকিৎসা সেবা পাওয়াটা নিশ্চিত করা যাবে, এবং তাদের জন্য তো একটা সুন্দর পরিবেশ দরকার। না হলে আমরা যদি সবসময় বলি যে ডাক্তাররা কেন যাচ্ছে না, এবং আমার তো তাহলে বিকেন্দ্রীকরণ হচ্ছে না, এবং আমার একটা উপজেলা পর্যায়ে বা জেলা পর্যায়ের জন্য কিন্তু একজন রোগীকে তাদের বিভাগীয় পর্যায়ে বা ঢাকায় আসতে হচ্ছে। সায়ন্ত, আপনার কাছে শেষ প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে এটা একেবারেই ম্যানিফেস্টো নিয়ে না, এটা আমার প্রডিউসারও খুব শুনতে চায়, সবার নাকি এটা একটা প্রশ্ন থাকে না, বার্নিং কোয়েশ্চেন, যে এই মুহূর্তে সবচেয়ে উত্তেজনাপূর্ণ যে নির্বাচনী এলাকা সেটি হচ্ছে মির্জা আব্বাস বনাম নাসিরউদ্দিন পাটোয়ারি। আপনার কি মনে হয় যে এই উত্তেজনাটি সুস্থ, নাকি এই উত্তেজনার মধ্যে কোথাও একটা সমস্যা আছে? আপনি দীর্ঘদিন সংবাদ মাধ্যমে কাজ করেন এবং রাজনীতি পর্যবেক্ষণ এটা ভাইরাল হতে করেন। এক সময় আমাদের কাছে খুব আগ্রহের জায়গা ছিল ছক্কা সাইফুর। হ্যাঁ হ্যাঁ, সে বাগ দিয়ে লোকজনকে খাইয়ে দিবে বলেছিল। হ্যাঁ, এবং সে প্রেসিডেন্ট নির্বাচনে, ইউনিয়ন থেকে প্রেসিডেন্ট পর্যন্ত নির্বাচনে দাঁড়াতো, এবং সে একটা আলোচিত বিষয় হতো। ছক্কা সাইফুরের নাম ওই সময়েরকার জেনারেশনে জানে না, এমন পাবেন না। এখন কেউ যদি নিজেকে এরকম যে কোনোভাবে আলোচনায় রাখবার জন্য ছক্কা সাইফুর বানাতে চায়, সেটা বানাবে, সেটা তো বাধা দেওয়ার তো কোনো সুযোগ নেই। এটা তার নাগরিক অধিকার। আমি মনে রাখি একদম শেষ প্রশ্ন, নাসির পাটোয়ারি আমাদের নতুন ছক্কা সাইফুর হয়ে উঠুক, দোয়া করি। আচ্ছা, আপনাদের এই যে ম্যানিফেস্টো আছে তার একদম শেষে আছে যে আপনারা একটা ড্রোন কন্টিনজেন্ট তৈরি করবেন, আর সারফেস টু এয়ার মিসাইলের একটা ব্যাটারি তৈরি করবেন, কমপক্ষে 8টা মনে হয় আছে, আর একটা ড্রোন কন্টিনজেন্ট তৈরি করবেন। তো এটা তো একটা সামরিক পরিকল্পনার অংশ হিসেবে যে কোনো সরকার যখন তখন করতে পারে। আপনারা স্পেসিফিক্যালি এই সারফেস টু এয়ার মিসাইল মধ্য পাল্লার, মানে আপ টু 100 মাইলস আর কি, এই পর্যন্ত, অর্থাৎ 100 মাইল ক্ষমতা সম্পন্ন মিসাইল আপনারা সংগ্রহ করবেন। এই বিশেষভাবে আপনারা এই মিসাইল এবং ড্রোন এটা সংগ্রহ করতে চাইলেন কেন? এটা তো যে কোনো সরকারই করতে পারে, এবং 100 মাইল পর্যন্ত, 100 মাইল জোনের ভিতরে। দেখেন, এখানে হচ্ছে প্রথমত আমাদের মানে একদম স্পেসিফিক যেরকম বলছেন যে 100 মাইল, এবং কেন সর্বোচ্চ 100 মাইল, সাধারণত 80 মাইল পর্যন্ত, কেন মাঝারি পাল্লা না, কেন মাঝারি পাল্লা? হ্যাঁ, সেটাই তো। এই জায়গায় মানে আইডিয়াটা হচ্ছে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার, এবং মানে সেই জায়গাতে আসলে বেশি ফোকাস করার ব্যাপারটা। এবং দেখেন, মানে আমাদের আসলে আমরা তো প্রতিরক্ষা ব্যবস্থায় নিজেদের স্বয়ংসম্পূর্ণ কখনো হতে পারে না। এই যে মিসাইল কথাটা আপনি বলতেছেন, এবং এটা তো আমাদের জন্য নতুন, যে কেন একটা পলিটিক্যাল পার্টি, কারণ গেমে প্রচুর মিসাইল এবং প্রচুর ড্রোন লাগে না, এটা প্রত্যেকটা পার্টিরই কিন্তু আসলে আমার মনে হয় যে প্রতিরক্ষা ব্যবস্থার দিকেও নজর দেওয়া দরকার। যে এনসিপি এরা গেম খেলতে, না, আমি বলতে চাই না। এই অনুষ্ঠানের শুরুতে বলেছিল যে আপনারা তো ভাবেন আমরা শুধু গেম খেলি, আমি গেম খেলতে খেলতে মিসাইলের ধারণা আসছে, কনসেপ্ট আসছে, মানে এটা ভালো লাগে আর কি, আমারও লাগে, কিন্তু আমারও এক্সাইটিং বটে। আমরা এখানে এসে অনুষ্ঠানটা শেষ করে দিচ্ছি, কিন্তু আমরা একটু মজা করে একটা হাস্যরসের মধ্যে শেষ করতে চেয়েছি। মনির, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি চমৎকার উত্তর দিয়েছেন। একটা খুবই গবেষণা করে লেখা এবং বেশ অনেক শ্রম দিয়ে লেখা হয়েছে আপনাদের ম্যানিফেস্টো, সেই জন্য ধন্যবাদ জানাই। শান্ত সাখাওয়াত, আপনি খুবই
পাকা উত্তর দিয়েছেন, কারণ স্বাভাবিক আপনি বহুদিন ধরে এই রাজনীতিকে ফলো করেন, বয়স এবং অভিজ্ঞতা আপনার পক্ষে আছে। কিন্তু আমার মনে হয় তারুণ্য এবং বয়সের যে সংমিশ্রণ, এইখানে যেমন অনুষ্ঠানে আমরা এনজয় করেছি, আমরা সংসদেও সেটা এনজয় করতে পারবো যদি মানুষ ভোট দেয়, বুঝে ভোট দেয়। তাহলে যোগ্যরা নির্বাচিত হবে এবং যোগ্য মানুষেরা ভবিষ্যতের বাংলাদেশের যে পথরেখা সেটা নিশ্চিত করবেন। আজকের মতো চলমান থেকে বিদায় নিচ্ছি, আশা করছি কালকেও চলমান দেখবেন এবং কালকে আমরা এইভাবেই কথা বলবো। বাংলাদেশটা আমাদের সবার, তাই আমরা এই বাংলাদেশকে নিয়ে যে কেউ যে কোনো প্রশ্ন করতে পারি এবং আমাদের রাজনীতিবিদরা অথবা রাজনীতির যারা বৃহৎ সমর্থক তারা আমাদেরকে উত্তর দেবেন, এটাই দায়বদ্ধতা। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।